আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে যারা দেখছেন এবং শুনছেন জাগো এফএম 94.4। স্বাগত সবাইকে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম সহ বাংলাদেশের যেই জায়গা থেকে আপনি এই মুহূর্তে আমাদেরকে শুনছেন সবাইকে স্বাগত। এবং বৃহস্পতিবার রাতের এই সময়টায় কিন্তু আমরা ভীষণভাবে এক্সাইটেড থাকি ভূত স্টুডিওর জন্য। এবং অনেক দিন পর, মানে এটা লম্বা সময়ের পর আবারও মনে হচ্ছে আপনার সাথে আমার কথাবার্তা হচ্ছে। দিস ইজ মি আর যে অপূর্ব, এবং আবারও হচ্ছে রাত বিরাতে এই সময়টায় একটা দুর্দান্ত রকম ভালো সময় কাটবে। সো ক্যামেরার ওপারে হচ্ছে নির্ঝরদা, ক্যামেরার সামনে এই মুহূর্তে অপূর্ব, এবং একজন অতিথিকে সঙ্গে নিয়ে কিন্তু শুরু হয়ে গেল ইন দ্য মেইন টাইম ভূত স্টুডিও। কিছুক্ষণের মধ্যে তাকে আপনারা দেখতে পাবেন, বাট তার আগে যেটা বলবো, কিছুদিন আগে ফেসবুক স্ক্রল করছিলাম, তো একটা ঘটনা দেখে আমার চোখটা আটকে গেল। কাইন্ড অফ বিষয়টা এরকম ছিল, একজন ভদ্রলোক আমার খুব কাছের একজন মানুষ। তো তিনি বাসায় বলতে গেলে একাই ছিলেন। তার পরিবারের মানুষরা যে কোনো একটা দাওয়াত অ্যাটেন্ড করতে যায়, তিনি তার ব্যক্তিগত কিছু কারণে সেই দাওয়াত অ্যাটেন্ড করতে পারে নাই, এবং তিনি বাসায় ল্যাপটপে কাজ করছিলেন বেডরুমে। হঠাৎ করে কেন জানি মনে হলো যে কেউ হয়তো বা কলিং বেল প্রেস করলো। ডাইনিংয়ে এসে কলিং বেলটা প্রেস করার শব্দ শুনে দরজা খুলে দেখলো কেউ নেই, এবং তারপর যখন বেডরুমের দিকে তিনি যাবেন, এরপর যে জিনিসটা তিনি দেখলেন, আমার মনে হয় না পৃথিবীর কেউ সেটার জন্য প্রস্তুত থাকবে। তিনি স্পষ্ট দেখতে পেলেন ড্রয়িং রুমে কেউ একজন বসে আছেন, এবং সেই ম্যাকবুক বা ল্যাপটপ নিয়ে কাজ করছেন, এবং সেই মানুষটা আর কেউ নয়, তিনি নিজেকে নিজে দেখতে পাচ্ছেন। এবং ঘটনাটা আমি যখন মনে করছি বা আপনার সাথে শেয়ার করছি, ঠিক তখনই না আমার পার্সোনালি বেশ গুজবাম্প হচ্ছে, বা যেটা হয় যে শরীরে লোম দাঁড়িয়ে যাচ্ছে, কাইন্ড অফ এরকম। আমি ভেবেছিলাম যে আমার সাথে যদি এরকমটা ঘটতো, আদৌ কি আমি বিষয়টা অ্যাকসেপ্ট করতে পারতাম, বা সেই সময়ের সিচুয়েশন আমার কেমন হতো। ঘটনাটা অনেকেই ইলিউশন বলতে পারেন, হ্যালোসিনেশন বলতে পারেন, অনেকেই বলতে পারেন যে মেন্টাল স্ট্রেসের কারণে অনেক সময় হতে পারে। যদি মেন্টাল স্ট্রেসও হয়, ভাবুন তো একটা বার, এই ব্যাপারটা যদি আপনার সঙ্গে ঘটে যে আপনি আপনাকে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, বেশ অদ্ভুত না? এরকম আরও বেশ কিছু অদ্ভুতুরে ঘটনা নিয়ে কিন্তু অপূর্ব আজকে হাজির হয়ে গেছে ভূত স্টুডিওতে। ইনশাআল্লাহ পুরোটা সময় বেশ ভালো কাটবে। সো ওয়েলকাম যারা দেখছেন এই মুহূর্তে ফেসবুক লাইভের থ্রুতে। একই সঙ্গে যেটা বলছি, শুরু হয়ে গেল ভূত স্টুডিও। পরের পর্বে যদি আপনি এখানে আসতে চান, রেজিস্ট্রেশনের কোনো বিকল্প কিন্তু নাই, রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে। তার জন্য প্রসেস যেটা, RBS, এক্স্যাক্টলি, আর ফর রেডিও, বি ফর ভূত, এস ফর স্টুডিও, RBS, তারপর স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, তারপর আপনার লোকেশন এবং আপনার প্রফেশন, এই চারটা জিনিস লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। এবার কাহিনী যেটা হচ্ছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন কারা করবেন। রেজিস্ট্রেশন শুধুমাত্র তারা করবেন যারা আগামী পর্বে স্টুডিওতে এসে ঘটনাগুলো বলবেন। তবে চলুন শুরু করা যাক আজকের ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা খেতে খেতে এক এক করে আমরা ঘটনাগুলো শুনবো, এবং সেই ফিডব্যাকগুলো জানবার চেষ্টা করব যে কেমন লাগছে আজকের ভূত স্টুডিও। আমাদের প্রথম যিনি অতিথি, তার সাথে আমরা পরিচিত হব এবং তার কাছ থেকে ব্যাক টু ব্যাক বেশ কিছু ঘটনা শুনবো। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধু, কী নাম আপনার? ওয়ালাইকুম আসসালাম, আমি মাহবুব আলম। জি মাহবুব ভাই, আমরা এক এক করে আপনার কাছ থেকে বেশ কিছু ঘটনা শুনবো। চলুন শুরু করি। প্রথম ঘটনাটা আমি শুরু করছি। ঘটনা বলার আগে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি অপূর্ব আরজে ভাইকে এবং ভূত স্টুডিওর সকল শ্রোতাদের। আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো, আমরা 3 বন্ধু ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঘটনাটা আমার বন্ধুর সাথে ঘটেছে। আমার সবসময় একটা ইচ্ছা এবং আগ্রহ থাকে বিভিন্ন জেলাতে ঘুরে ঘুরে আমাদের সাথে অ্যাবনর্মাল যে ঘটনাগুলি ঘটে সেটা তুলে ধরার জন্য আমি অতি আগ্রহ করে সবসময় রেজিস্ট্রেশন করি জাগো FM 94.4 ভূত স্টুডিওতে। যাই হোক, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এই হটসিটে বসে গল্প বলার জন্য আমাকে সুযোগ করে দিয়েছে। আর যারা আমার এই গল্পটা শুনছেন অবশ্যই তারা লাইক কমেন্ট করবেন, এবং আপনারাও সুযোগ করে যদি আপনাদের জানা মতে গল্প থাকে গল্প বলার জন্য রেজিস্ট্রেশন করবেন, চলে আসবেন এখানে। এখন আমি শুরু করছি আমার গল্প, আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনাটি। আমরা যখন কুড়িগ্রাম যে পৌঁছালাম, আমরা হোটেলে না থেকে আমার একটা বন্ধু তাদের ভাষায় আমাদের থাকার জন্য এবং খাওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন। আমরা বন্ধুকে বললাম যে তোমাদের এই কুড়িগ্রাম এলাকাটা আমার অনেক ভালো লাগে, যেমন গ্রাম এলাকা
এবং সবুজ গাছগাছরায় পরিপূর্ণ এলাকা, সহজ সরল মানুষ, আমাদের অনেক ভালো লাগে। তা আমার বন্ধু আমাদের একটা কথা বলে দিয়েছিল যে, বন্ধু তোমরা 11টার পরে আর বাইরে থেকো না, তুমি কিন্তু আমাদের বাসায় চলে এসো। ওই এলাকাতে সাধারণত টিনের ঘর বেশি, বিল্ডিংয়ের চাইতে টিনের ঘর বেশি, এবং তারা অনেক নকশা করে সেই টিনের ঘরগুলি তৈরি করেছে। আমরা 3 বন্ধু আমার সেই বন্ধুর বাসাতেই রাত্রি যাপন করি, আমাদের খাবারের ব্যবস্থা করে এবং ঘুমানোর জায়গাটার ব্যবস্থা করে দেয়। যার কারণে আমরা হোটেলে না থেকে আমার সেই বন্ধুর বাড়িতেই আমরা চলে গেলাম থাকার জন্য। আমরা খেয়ে দিয়ে যখন রাতে ঘুমাতে গেলাম, সাধারণত ঝড় বৃষ্টি হয় বৈশাখ জ্যৈষ্ঠী মাসে, কিন্তু আমাদের কাছে এমন একটা যখন আমরা ঘুমাতে গেলাম সেই ঘরের মধ্যে টিনের চালের মধ্যে এমন একটা আওয়াজ হচ্ছিল, মনে হলো যে প্রচণ্ড বেগে বাতাস বয়ে চলছে। আমরা 3 জনই শেয়ার করতেছিলাম যে বন্ধুটা কি হচ্ছে, কিন্তু আমাদের প্রথম বন্ধুর সাথে যেই ঘটনাটা ঘটবে কল্পনাও করতে পারিনি। তখন আমরা বললাম আমরা এখন শুয়ে পড়ি, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, রাতের খাবার খেলাম, এখন আমরা শুয়ে পড়ব। তখন আমরা যার যার মতো ড্রেস আপ চেঞ্জ করে আমরা রুমে 3 জনেই শোয়ার জন্য প্রস্তুতি নিলাম, শুয়ে পড়লাম। কিন্তু হঠাৎ করেই রাত্র 1:45টার সময় আমার একটা বন্ধু অনেক চিল্লাইতেছিল এবং কান্না করতেছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, বন্ধু কান্না করো কেন? কিন্তু সে কোনো কিছুই বলে না, শুধু কান্না করতেছে এবং হাসতেছে, কান্না করতেছে এবং হাসতেছে। এখন আমরা আর 2 বন্ধু অনেক ভয় পাইতে লাগলাম যে কি ব্যাপার, হঠাৎ করেই কি হলো। তখন আমরা আমাদের যে বন্ধুটার জায়গা দিল থাকার জন্য, রুম দিল, তাকে আমরা নক করলাম। কিছুক্ষণ পরে আমার বন্ধু আসলো, কিন্তু তারা জানতো যে মানুষের সাথে এরকম অস্বাভাবিক একটা ঘটনা ঘটে এবং তাদের এলাকাতে এরকম অনেক লোকের সাথে হয়েছে, কিন্তু আমাকে সান্ত্বনা দিল যে বন্ধু তোমরা ভয় পেও না, আমরা হয়তো জিনিসটা দেখতেছি। তখন ওই এলাকার একজন ফকির তারা ডেকে আনলো যে এই লোকটার কি হয়েছে। কিন্তু ফকির এসে তার হাতে একটা শিকড় ধরিয়ে তার নাকের মধ্যে প্রবেশ করালেন। তখন অনেক চেঁচামেচি করলো এবং কান্নাকাটি করলো এবং হাসলো, এবং ফকির বলতেছিল তার ভাষায় যে তুমি কেন তাকে ধরেছ বা কেন তার কাছে আসো। বলল যে ওই যখন রাত্রে ওরা ঘুরতে গিয়েছিল তখন আমার ছায়ার মধ্যে পাড়া দিয়েছিল, যার জন্য আমরা অনেক রাগান্বিত যে কেন সে পাড়া দিল। আসলে তো আমরা বুঝতে পারি না, কিন্তু ফকিরের ভাষায় তাকে এইভাবে বুঝিয়ে দিল এবং আমাদেরকে বলল যে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা চিন্তা করেন না, আমার যতটুকু সম্ভব, যতটুকু আমার চেষ্টা করা সম্ভব, আমি আমার কৌশল দিয়ে চেষ্টা দিয়ে আপনার বন্ধুকে আমরা সুস্থতা করে তুলব। তখন আমার বন্ধুর নাকের ভিতর দিয়ে যে ওই শিকড়টা প্রবেশ করলেন, তখন উনি অনেক চিল্লাচিল্লি করতেছিল। আমাদের অনেক খারাপ লাগতেছিল যে নাকের মধ্য দিয়ে এরকম একটা শিকড় দিচ্ছে একটা স্বাভাবিক মানুষের। কিন্তু আমার বন্ধু বারবার বলতেছিল, বন্ধুর সাথে যে জিনিসটা আশ্রয় নিয়েছিল সে বলতেছিল যে আমি যাব না, যাব না, যাব না, যাব না। তখন আমরাও ভয় পাইতেছিলাম। একটা পর্যায়ে দেখা গেল যে ফকিরটাকে আমার বন্ধু নিয়ে আসছিল, তাকে এমন একটা লাথি মেরে দিল, তখন লাথি খেয়ে ওই ফকিরটা অজ্ঞান হয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে তার যে ধরনের সাধনা বা চিকিৎসা চেষ্টা করতেছিল, কিন্তু সেটা সবই বিফলে। এখন সে এমন শক্ত হয়ে গেল, আর এখন আমাদেরকে বলে তোরা কেন এই ফকিরকে নিয়ে আসলি। এখন আমরা অনেক ভয় পাইতে লাগলাম। এখন সে বলে যে তোদেরকে আমরা ছাড়বো না। আমরা বললাম না, তোমাকে আমরা কিছুই করব না। তারপরে আবার আমার বন্ধু আরেকজন মাওলানাকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে মাওলানা পানি পড়লেন, তারপরে তার গায়ে পানি ছিটিয়ে দিলেন, সরিষার তেল মালিশ করলেন। একটা পর্যায়ে আমার সেই বন্ধুটা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে আমরা সবাই ওই রাতে আর ঘুমাইতে পারলাম না আমার এই বন্ধুটার কারণে, যে বন্ধুটা আমাদের সাথে আসলো হঠাৎ করে এই বন্ধুটার এরকম হয়ে গেল। তখন আমরা বসে রইলাম, সারা রাত তার পাশে বসে রইলাম। যখন ফজরের নামাজের আজান হয়ে গেল, আমার বন্ধুটা ঘুমে থেকে উঠে আমাদেরকে বলতেছিল, কিরে তোরা এখনো ঘুমাস নাই কেন? কিন্তু আমার বন্ধুর সাথে যে এত বড় একটা অঘটন ঘটে গেল বা একটা ভূত বা জিনের যে একটা ঘটনা ঘটলো, সে কিন্তু কিছুই বলতে পারবো না।
তখন আমরা ওকে বলি, কিরে তুই এইরকম করলি কেন, আমাদেরকে সবাইকে মারতে চাইলি, তুই কান্নাকাটি করলি, তারপরে একটা পর্যায়ে একটা ফকিরকে তুই লাথি মেরে ফেলে দিলি। সে বলে এইসব ঘটনা আমি কিছুই জানি না। তারপরে আমরা বললাম আসলে সত্যি করে বলতো তোর কি হয়েছিল? আমি কিচ্ছুই বলতে পারবো না। তারপরে আমরা ওই দিনই আমার বন্ধুর বাড়ি থেকে আমরা বললাম যে দোস্ত, তোমাদের এই বাড়িতে আমি আর থাকবো না, আমরা আবাসিক হোটেলে চলে যাব, হয়তো লালমনির হাট থেকে তোমার বাড়ি 30 কিলো দূরে, আমরা চলে যাব সেই লালমনির হাটে একটা হোটেলে, তোমাকে অনেক ধন্যবাদ। তখন আমার এই বন্ধুকে নিয়ে আমরা লালমনির হাটের দিকে যখন আসতেছিলাম একটা অটোতে করে, কিন্তু হুজুরে পানি পড়া দেওয়ার পরে যে সুস্থ হইল, কিন্তু যখন আমরা অটো নিয়ে আসতে চাইলাম, অটোতে যখন আমরা উঠছি, অটোওয়ালা বারবারই আমাদের বলতেছিল যে আমার অটোটা কেন চলে না, কেন চলে না। এখন আমরা বলি দেখো তোমার অটোর টায়ারে হাওয়া আছে কি না, বা পাংচার হয়ে গেছে কি না, বা তোমার ব্যাটারি চার্জ আসছে কি না। যখন আমরা নেমে যাই, অটোওয়ালা যখন স্টার্ট করে তখন ঠিকই অটো চলে, কিন্তু আমরা যখন উঠি তখন অটো আর চলে না। তখন অটোওয়ালা বলে যে না ভাইয়া, আমি আপনাদেরকে নিতে পারবো না। তখন আমরা নেমে গেলাম। নেমে যাওয়ার পরে কিছুক্ষণ সময় ওই যে রাতের যে ঘটনাটা আমার বন্ধু ঘটাইলো, যে হাসে কান্নাকাটি করে, হঠাৎ করে সেই হাসা এবং কান্না আবার শুরু করে দিল, আর বলতেছিল তোরা মনে করেছস তেল পড়া দিলে পানি পড়া দিলে আমি চলে যাব, আমি কিন্তু যাই নাই। তখন আমরা আরও ভয় পেলাম। তখন আমার সেই বন্ধুকে আবার ফোন দিলাম, বন্ধু দেখো রাস্তার মধ্যে আমরা এই অবস্থায় পড়ে আছি। তখন আমার বন্ধু আবার মোটর বাইক নিয়ে আবার সেই হুজুরকে নিয়ে এসে বলে, বন্ধু তোমাদের আজকে যেতে হবে না, তোমরা আমার বাসায় আজকে থাকো, এর পুরো ট্রিটমেন্ট করে আমরা দেব। সেই হুজুরকে নিয়ে আসলো, আবার আমরা সেই বন্ধুর বাসায় চলে গেলাম। তারপরে হুজুর তাকে আবার চিকিৎসা করলো, চিকিৎসা করার পর তার শরীরটা পুরা বন্ধন করে দিল, যাতে সেই জিনটা আর না করতে পারে। আমরা ওই দিনকে আবার হুজুর আমাদের বলে দিল যে আজকে আপনারা আর এখানে থাকতে পারবেন না, আপনারা অবশ্যই লালমনির হাট অথবা রংপুর বা দিনাজপুরে যে কোনো জায়গায় এদিকে যেতে হবে, আপনারা এখানে আর থাকবেন না, তাহলে আপনাদের 3 জনের ক্ষতি হবে। এই ছিল আমার প্রথম ঘটনা। আমি আমার দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। এটা হলো আমার নিজের সাথে ঘটে যাওয়া। দিনাজপুরে আমরা চলে গেলাম, এলাকাটার নাম হলো মিরপুর DOHS, অনেক ইন্ডিয়া বর্ডারের কাছে। তা আমরা চিন্তা করলাম ওই এলাকার চাইতে, লালমনির হাটের চাইতে দিনাজপুরের যে এলাকাটায় আমি চলে গেলাম, সেইখানে অনেক সুন্দর গাছগাছরা পরিপূর্ণ এবং ইন্ডিয়ার বর্ডার এবং ইন্ডিয়ার BSF দেখা যায়। তা আমরা বললাম বন্ধু আজকে আমরা একটা জিনিস দেখব, যে সূর্য ডুবে যায় এবং সূর্য উদয় হয়, মনে হয় যেন সূর্যটা ইন্ডিয়ার যে কোনো একটা প্রান্তে ডুবে যাচ্ছে এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্তে থেকে একটু উঠছে, এইরকম সিনারিটা আমরা দেখতে চাই। তখন আমরা 3 বন্ধু মিলে বললাম যে আজকে আমরা ঘুমাবো না, হোটেলে সিট নিলাম এবং হোটেলকে বললাম যে শোনো, এমনি তো তোমাদের সাধারণত এই রাত্র 12টার পরে গেট খোলা থাকে না, বন্ধ করে দাও, কিন্তু আমরা একটা সিনারি দেখার জন্য আজকে আমাদের একটু লেট হবে, আমরা একটু দেখে তারপরে আসবো, আপনার ম্যানেজারকে বলে রাখবেন আর আমাদের রুম নাম্বারটাও বলে রাখবেন, আমরা যেন হোটেলে আসতে পারি, বা সিকিউরিটি যারা আছে আমরা আসবো এখানে। তখন আমরা 3 বন্ধু মিলে চলে গেলাম সেই ইন্ডিয়ার সীমান্ত যে বর্ডার, সেই পিলারের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প করতেছিলাম, 3 বন্ধু হাসতেছিলাম এবং কিছু খাবার নিয়ে গেছিলাম, আমরা বাদাম খেতেছিলাম, খাচ্ছি এবং গল্প করতেছি এবং আমরা দেখতেছিলাম গাছগাছরা চতুর্দিকেই। একটা সময় দেখা গেল লোকজনের আর কোনো ছাউন নেই, সব কিছুই একদম নিস্তব্ধ, নীরব নিস্তব্ধ। তবে একটা জিনিসের আওয়াজ পাই, সেটা হলো ঝিঝি পোকা নামে একটা পোকা আছে, সে ডাকতে আসে। তখন আমরা ঘড়ির কাঁটার দিকে তাকাইতেছিলাম যে এখন কয়টা বাজে। আমরা যখন গল্প করতে করতে একটা সময় ঘড়ির কাঁটা যে 12টা বেজে গেছে, তখন আমরা বুঝতে পারি নাই যে সময় এখন 12টা হয়ে গেছে। একটা পর্যায়ে ইন্ডিয়ান যারা BSF আছে তারা ডিউটি করতেছিল এবং হুইসেল দিচ্ছিল, আমরা মনে হচ্ছিল যে আমরা হয়তো বিপদ সীমা অতিক্রম করছি বা আমাদের বাংলাদেশের থেকে সীমান্তে চলে গেছি, এর জন্য মনে হয় এরকম বাঁশি দিচ্ছিল। তখন আমরা করলাম কি, ওই পিলারটার এই পাশে চলে আসলাম। কিছুক্ষণ পরে আমার মাথার ভিতরে আমরা যে আইসক্রিম খাই, আইস, এইরকম একটা কিছু আমার মাথার মধ্যে পড়লো।
পড়ার পরে আমার বন্ধুকে আমি বললাম, বন্ধু তুমি দেখো তো আমার মাথার ভিতরে হয়তো কোনো পাখি পায়খানা করে দিল কিনা। আমার বন্ধু কয় কি না, কিছু তো না, কিন্তু আমার শরীরটা ওই আইসটা পড়ার পরে বডিটা পুরো এমন ঠান্ডা হয়ে যাচ্ছে যে আমার যে পাওয়ার বা আমার যে শক্তি, আমি কিন্তু আস্তে আস্তে সেই শক্তি থেকে লেস হয়ে যাচ্ছি, যে আমি কথা বলার সুযোগটা পাইতেছিলাম না, এরকম হয়ে যাচ্ছিলাম। তখন আমার ওই দুই বন্ধু মিলে আমাকে ধরে আমার হোটেলে নেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু ওরা পারতেছিল না। আর এমন একটা জায়গায় সেখানে যে একটা লোকের সহযোগিতা বা সাহায্য চাবো সেই ধরনের কোনো পাচ্ছি না। তখন আমার এই দুই বন্ধু মিলে ওদের প্যান্ট দিয়ে বেঁধে আমাকে দুজনে কাঁধে করে হোটেলে নিয়ে আসছে। কিন্তু এই যে মাথায় পড়া পর্যন্ত আমি বুঝতে পেরেছিলাম যে আমার মাথায় কিছু একটা পড়েছে। তারপরে আস্তে আস্তে আমি সব কিছুই ভুলে গেছি, আমি আর কিছুই বলতে পারি নাই। তারপরে আমাকে যখন হোটেলে নিয়ে আসছে, তারপরে হোটেলে এসে ওরা অনেক ট্রিটমেন্ট করছে এবং হোটেল বয়দের বলে, হোটেল ম্যানেজারকে বলে আমার এই বিষয়টা তাদেরকে বলছে যে আমার বন্ধুটার মাথায় কী যেন একটা পড়ছে। তারা ডাক্তার ডেকে আনছে। তারপরে ডাক্তার এসেও দেখছে যে না, আমার মাথার ভিতরে কিছুই নেই। তারপরে সে আমাকে প্রেশার চেক করছে, বিভিন্ন রকম ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করেছে, কিন্তু কিছুই পায় নাই। তখন আমি যখন ঘুমায়েছিলাম, ওই ঘুমের সময় আমাকে বলতেছিল যে আজকে তোর ভাগ্যটা অনেক ভালো যে তোরা তিনজন বন্ধু ছিলি, যদি তুই একা থাকতি তাহলে কখনো তুই আমাদের হাত থেকে রেহাই পেতি না, তাহলে তোর একটা ক্ষতি করে দিতাম, পরবর্তী সময়ে কখনো আর এই এরিয়াতে তোরা আসবি না। এটাই আমি স্বপ্নে দেখতেছিলাম। যখন দেখতেছিলাম তখন আমার ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে বন্ধুরা আমাকে বলল, কিরে তুই এখন সুস্থ? কিন্তু আমি যে এত অসুস্থ হয়ে পড়েছিলাম তখন আমি আর কিছুই বলতে পারি না। এ ছিল আমার দ্বিতীয় ঘটনা। আমি আমার শেষ ঘটনাটা বলবো, সেটাও আমার আরেক বন্ধুর সাথে ঘটে যাওয়া। তারপরে 2 দিন পরে আমরা দিনাজপুর থেকে চলে আসলাম রংপুর শহরে। যখন রংপুর শহরে আসলাম, আমার তৃতীয় বন্ধু যে বিল্লাল হোসেন আমাকে বলতেছিল, দোস্ত এই রংপুর শহরে আমরা থাকবো না, আমরা চলে যাব হলো বগুড়া শহরের পর্যটনে, যে আমরা সিট নিব সেখানে থাকবো, কারণ ওখানে আমরা ভালো বিখ্যাত মানের দধি পাওয়া যায়, সেই দধি খাবো এবং সেই পর্যটনে থাকবো। পর্যটনে অনেক লোক থাকে, সেখানে সেফটি আছে, যেখানে আমাদের সবারই একটা পরিচিতিও আছে। সেই জিনিসটার জন্য আমরা বগুড়াতে থাকবো, আমরা রংপুরে থাকবো না। তখন আমি একটা সিট নিলাম। সিটটা নেওয়ার পরে আমার বন্ধু বলল যে না, এটা ক্যান্সেল করো। তখন আমরা 3 বন্ধু মিলে পর্যটনকে ফোন করলাম যে আমাদের একটা রুম দেওয়া যায়। পর্যটন বলল ঠিক আছে, আপনাদের রুম দেওয়া যাবে, বাট আমাদের রুমটা আছে 3 তলায় কর্নারে। তো ওই রুমের ভিতরেও একটা কিছু আমার বন্ধুর সাথে ঘটলো, আমরা কল্পনাই করতে পারি নাই যে আমার বন্ধুটা সুস্থ গেল আর এত হাসি খুশিভাবে চলে গেলাম, কিন্তু সেই বন্ধুটাকে আমরা এমনভাবে ঢাকাতে নিয়ে আসলাম যে অ্যাম্বুলেন্স করে তাকে আনতে হলো ঢাকাতে। তখন আমরা পর্যটনে একটা পিৎজা অর্ডার দিলাম যে আমরা পিৎজা খাবো, হয়তো রাইস খাবো না, ফিশ খাবো না, মিট খাবো না, তা আমরা পিৎজা খাবো। তো বন্ধু বলল যে বন্ধু পিৎজা আমরা একটা করে নেব, বাট একটা পিৎজাকে 3 জনে মিলে খাবো না, সবাই আলাদা আলাদা করে একটা পিৎজা নেব। তা আমরা বললাম যে বন্ধু একটা পিৎজা কি তুমি খাইতে পারবা কিনা, এত বড় পিৎজা? তখন বলে হ্যাঁ খেতে পারবো। কিন্তু ওই সময় থেকেই আমরা যখন রংপুর থেকে রওনা দিব, ওই সময় থেকে আমার বন্ধুর সাথে এই ঘটনাটা শুরু হয়ে গেছে। এবং সে এমন এলোমেলো কথা বলে, আমরা অনেক সময় বলি দোস্ত তুমি এই কথাটা কেন বললা, বলে যে না আমি ঠিকই বলেছি, কিন্তু আবারও এক এক সময় এক একটা কথা বলে অ্যাবনর্মালিভাবে। তখন আমরা বুঝতে পারি যে তার সাথে একটা কিছু না কিছু হয়ে যাচ্ছে। তখন আমি আবার আরেকটা বন্ধু বলি, বিল্লাল তুই এরকম বলস কেন, তুই তো অল্প কিছু খাস, কিন্তু আজকে তুই এরকম অ্যাবনর্মাল কথা বলি কেন বলস? তারপরে আমরা রংপুর থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে কয়েকবার সে অনেক রকম অভিনয় ভাবে বোঝাইলো যে তার একটা কিছু ঘটে যাচ্ছে, কিন্তু তখনও তাকে পুরোপুরি অ্যাটাক করে নেই। আমরা তখন তাকে ধরে গাড়িতে করে নিয়ে বগুড়ার দিকে রওনা হলাম। যখন আমরা বগুড়া শহরে এসে আবার একটা রিক্সা যুগে পর্যটনে ঢুকতে যাব, তখনই বলতেছিল যে না আমি তো পর্যটনে যাব না, আমি যাব জঙ্গলে।
আমি বললাম কি বলো দোস্ত, তুমি জঙ্গলে যাবো কেন? আমরা তো পর্যটনের রুম নিছি এবং আগেই বুক দিয়ে দিছি। কয় কি না আমি চলে যাব, কারণ তোমাকে ওই দিনকে ধরেছিল, কিন্তু আমাকেও বলছিল, কিন্তু আমাকে ওরা পাই নাই, যার জন্য আমি এখন চলে যাব, যেখানে গিয়েছিলাম সেই ইন্ডিয়ার বর্ডারের কাছে সেখানে চলে যাব। আমরা তখন আর একটু ভয় পেয়ে গেলাম, তখন বাজে রাত্র 10:30। আমরা জোর করে দুই বন্ধু, আমার ওই বন্ধুকে অটোতে চড়িয়ে পর্যটনে নিয়ে আসলাম। আনার পরে পর্যটনালয়কে বললাম যে ভাই, এখানে কোনো ভালো মাওলানা বা হুজুর আছে কি না, আমাদের একটু প্রয়োজন। তখন বলল ঠিক আছে স্যার, আপনারা বসেন, আমরা সেই মাওলানাকে ফোন দিচ্ছি এবং নিয়ে আসি। কিন্তু এই বগুড়া এবং দিনাজপুর শহরে আমি একটা জিনিস দেখলাম যে এই জিন এবং ভূতের এবং কালো ম্যাজিকের কিছু নির্দেশনা ওখানে পাওয়া যায়। তারপরে আমার এই বন্ধু যখন রুমে নিয়ে গেলাম, সে হঠাৎ করেই থাই গ্লাসটা খুলে জানালা দিয়ে কখন যে সে নিচে চলে আসে আমরা বলতেই পারবো না। হুজুর আসছে, হুজুর আসে আমাদের বলতেছে আপনাদের লুক কোথায়। তখন আমরা বললাম যে আমরা তো একসাথেই ছিলাম। তখন হুজুরে কি যেন একটা পড়া দিল, পড়া দেওয়ার পর উনি আয়নাতে দেখতে পেল যে আমার বন্ধুটা বগুড়া শহর থেকে প্রায় 13 কিলো একটা জায়গা রাস্তায় ওখানে দাঁড়িয়ে আছে, সে কি যেন বলতেছে। তখন হুজুরকে নিয়ে আমরা একটা মোটর বাইক নিয়ে চলে গেলাম সেখানে, আমার সেই বন্ধুটাকে নিয়ে আসলাম। এই ছিল আমার সর্বশেষ ঘটনা। সো থ্যাংক ইউ সো মাচ মাহবুব ভাই, খুব ভালো থাকবেন। এবং একই সঙ্গে যেটা বলবো, মাহবুব ভাইয়ের মতো করে কিন্তু আপনিও পরবর্তী পর্বে কিন্তু আসতে পারেন, এই হট সিটে বসতে পারেন। বৃহস্পতিবারের পরের দিন যেহেতু শুক্রবার, আপনার ক্লাসের কোনো টেনশন নাই, আপনার অফিসের কোনো প্যারা নাই। সো মোটামুটি যাদের এই মুহূর্তে মনে হচ্ছে যে না রেজিস্ট্রেশনটা করেই ফেলবেন এবং পুরোটা সময় জুড়ে আজকে আমাদের সঙ্গে থাকবেন, সো তাদেরকে যেটা বলবো, রেজিস্ট্রেশন কিন্তু এখন পুরো সপ্তাহ জুড়েই করা যায়। আপনার যদি মনে হয় এখন মোবাইলে ব্যালেন্স নাই, কালকে রিচার্জ করে তারপর করবেন, কোনো প্রবলেম নাই। বাট হ্যাঁ, রেজিস্ট্রেশন করার আগে কিছু ব্যাপার একটু মাথায় রাখবেন। আমাদের জাগো এফএমের যে ঢাকা স্টুডিও, এই ঢাকা স্টুডিওতে এসে আপনাকে গল্পগুলো বলতে হবে। সেটা আপনি যেখান থেকে শুনুন না কেন, এই মুহূর্তে বগুড়া থেকে শুনছেন, হয়তোবা খুলনা থেকে শুনছেন, কেউ হয়তোবা রাজশাহী থেকে শুনছেন, কেউ চিটাগং থেকে শুনছেন, কেউ নাটোর থেকে, কেউ কুমিল্লা থেকে, কেউ হয়তোবা মুন্সিগঞ্জ থেকে শুনছেন বা বরিশাল থেকে শুনছেন। আপনি ইন দ্য মিন টাইম যেখানেই থাকুন না কেন, হয়তোবা ডিজিটালি এই মুহূর্তে আপনি আমাদেরকে দেখছেন ইউটিউব অ্যান্ড ফেসবুকে, বাট মনে রাখতে হবে যে পরবর্তী পর্বে যদি আপনি আসতে চান সশরীরে, সেক্ষেত্রে ঢাকা স্টুডিওতে এসে ঘটনাগুলো বলতে হবে। সো দেখা যাক ফেসবুক এবং টেক্সটের থ্রুতে কারা 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 আমাদের সাথে যুক্ত রয়েছেন। যেমনটা লোপা আছেন আমাদের সাথে, যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাবিকুন নাহার আছেন আমাদের সাথে, আব্দুর রহমান জয়েন করে আছেন, নাহিদা জাহান আছেন আমাদের সাথে, আলামিন বলছেন ঘটনাগুলো বেশ ভালো লেগেছে, নজরুল ইসলাম আকন জয়েন করে আছেন, হালিমা ভুইয়া আছেন আমাদের সাথে, সিমরান আছেন আমাদের সাথে, বলছেন ঘটনাগুলো বেশ ভালো লাগে বাট আমি একটু ভয় পাই। জুনায়েদ আছেন আমাদের সাথে, এইচ কায়ুম জয়েন করে আছেন, শাওন আছেন আমাদের সাথে, মফিজুর রহমান জয়েন করে আছেন, রহমতুল্লাহ সহ আর অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি। সো চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পয়রাটা, যেখানে আমরা আপনাকে ওয়েলকাম করছি এই মুহূর্তে। আপনি হয়তো বা এই মাত্রই টিউন করলেন, প্রথম গেস্টের ঘটনাগুলো মিস করে গেছেন, কোনো প্রবলেম নাই। দ্বিতীয় গেস্টকে কিছুক্ষণের মধ্যে আমরা নিয়ে আসছি শুধুমাত্র আপনার জন্য। সঙ্গে থাকুন, ছোটটা বিরতি নিচ্ছি। বিরতির ওপারে যখন অপূর্ব ফিরছে, আরও বেশ কিছু ঘটনা, সেটা প্যারানর্মাল হতে পারে, হ্যালোসিনেশন হতে পারে, হতে পারে এমন অদ্ভুত কোনো একটা ঘটনা বা এমন অদ্ভুত কিছু ঘটনা যেই ঘটনাগুলো শুনবার জন্য আপনি প্রস্তুত ছিলেন না। সঙ্গেই থাকুন। হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিসপি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টে এলো প্রাণ পতাটা। গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিসপি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টে এলো প্রাণ পতাটা। গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও।
সো ওয়েলকাম ব্যাক। যারা দেখছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4 ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম সহ আপনি যেখান থেকেই এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, ডেফিনেটলি জানাতে ভুলবেন না যে কেমন লাগলো মাহবুব ভাইয়ের ঘটনাগুলো। অনেকগুলো টেক্সট অলরেডি আমাদের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তারা করছেন। যেমনটা হাবিব বলছেন তিনি এই মুহূর্তে একটা ফুয়েল স্টেশনের সামনে এবং সেখান থেকে তিনি আমাদেরকে শুনছেন এবং বেশ কয়েকজন বাইকার বন্ধু মিলে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। বাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আছেন আমাদের সাথে এই মুহূর্তে অহনা এবং তিনি যেটা বলছেন যে তার ছোট মামির সাথে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড বেশ কিছু ঘটনা আছে এবং তার স্কুলের একটা ঘটনা ছিল এবং সেই ঘটনাগুলো তিনি কি বলতে পারবেন। ওয়াই নট, রেজিস্ট্রেশন করুন এবং রেজিস্ট্রেশন করার যে প্রসেস, এই প্রসেসটা কিন্তু মনে রাখতে হবে। মোবাইলের SMS অপশনে যে টাইপ করতে হবে RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, তারপর কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। মাহাদি আছেন আমাদের সাথে, ইমাম জয়েন করে আছেন এবং তিনি শুনছেন বাড্ডা থেকে। ভূত স্টুডিও ভালোবাসি, ব্যারাইট থেকে তোমাদের সঙ্গে যুক্ত রয়েছে মা এবং আমি শুনছি। বাহ, থ্যাংক ইউ। সো সেকেন্ড যিনি গেস্ট তার সাথে আমরা পরিচিত হব এবং তার কাছ থেকেও এক এক করে একসঙ্গে বেশ কিছু ঘটনা শুনবো। আসসালামু আলাইকুম বন্ধু, কি নাম আপনার? ওয়ালাইকুম আসসালাম অপূর্ব ভাই, আমার নাম মোহাম্মদ ফরিদ, আমি হাসনাবাদ থেকে, রানীগঞ্জ হাসনাবাদ থেকে আসছি। আচ্ছা ফরিদ ভাই, কেমন লাগে ভূত স্টুডিও? জি ভাই, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। আচ্ছা, আজকে যেই ঘটনাগুলো বলবেন সেগুলো সব আপনার নিজের জীবনে ঘটা ঘটনা? যে দুইটা আমার, একটা আমার ওয়াইফের সাথে, একটা আমার সাথে, আর দুইটা আমার কালেক্ট করা। ওকে, চলুন শুরু করি। ধন্যবাদ ভাইয়া। এখন আমি আমার প্রথম ঘটনা বলছি। প্রথম ঘটনাটা আমার বউয়ের সাথে। আমি 2020 সালে বিয়ে করি। তো বিয়ে 6 মাসের পরের কথা। তো আমাদের বাড়ির পাশে একটা আন্টি ছিল, সেই আন্টির সাথে আমার বউ, আমাদের ওইখানে একটা ধলেশ্বর নামের একটা জায়গা আছে, সেই জায়গায় ঘুরতে গেছিল। তো ঘুরতে যাওয়ার সময় আনুমানিক 3টা কি 4টা হবে, সেই সময় গেছে ঘুরতে। তো ঘুরে আস্তে 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 প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো ওইখানে একটা বট গাছ ছিল, ওই বট গাছের পাশ দিয়ে আসে। তো আসার পরের থেকেই সে চেঞ্জ হয়ে যায়, কথাবার্তা বলতে পারে না, নিজের গলা নিজে যাইতে ধরে, অজ্ঞান হয়ে যায়। তো এরকম কিছুদিন চলার পরে আমরা কবিরাজ দেখাই। তো কবিরাজে ঝাড়ফুঁক দেয়, কোনো কাম হয় না। তো আমার শাশুড়ি বলে গ্রামে পাঠিয়ে দাও, আমার শ্বশুর বাড়ি আবার বরিশাল। তো গ্রামে পাঠিয়ে দিই। গ্রামে পাঠানোর পর ওইখানে যে কবিরাজ আছে, আমার শাশুড়ি সেই কবিরাজ দেখায়। তো কবিরাজ বলে যে জিন হাজির করতে হবে। তো আমার শাশুড়ি বলে ঠিক আছে, আপনি জিন হাজির করেন। তো সেই 4 দিন সময় লয়। 4 দিন সময় লওয়ার পর জিন হাজির করে। জিন হাজির করার পরে সেই জিনকে জিজ্ঞাসা করে যে তুই কোথা থেকে আইসস। জিন বলে যে আমি ধলেশ্বর ওই বট গাছে থাকি, ওই সন্ধ্যাবেলা ওইখান থেকে আইছে, আমি আর ভালো লাগছে, এটার লগে আমি আইছি। তো কবিরাজ বললাম তুই যাবি কি না কো। তো এরকম কিছু বাকবিতণ্ডা করার পরে জিন বলে যে আমি যাইমুগা। কবিরাজ আমাদের এটাই বলে যে জিন চলে গেছে। তো আমার সেখানে কিছু টাকা পয়সা দিয়ে আসি। তো আসা এরকম প্রায় 4-5 বছর কেটে যায়। যাওয়ার পরে গত কুরবানির পরের কথা, আমি যে জায়গায় কাজ করি সেই মহাজন আমাদের শ্রীমঙ্গল ঘুরতে নিয়ে যায়। তো শ্রীমঙ্গল যাওয়ার পরে প্রথম 2 দিন ওখানে আমরা থাকার পরে হঠাৎ করে আমার আব্বা ঢাকা থেকে ফোন আসে যে তোমার ঢাকায় তুই চলো। আমি বললাম কেন? বললে না আসো তারপরে বলি। তো আমি আর আমার মহাজনরা সেই কথা বলি না, কারণ সে চিন্তা করবে, কারণ আমরা ওইখানে একটা বিয়ার প্রোগ্রামে গেছিলাম। বাট মহাজন বলছিল যে ঘুরা তারপর বিয়েটা খায় তারপর আমরা যাবো, সেই জন্য আমি আর কিছু বলি নাই। তো এরকম আরও একদিন কেটে যায়। তারপর আমি ঢাকা আসি শুক্রবার, সেই দিন শুক্রবার ঢাকা আসার পরে আমি শুনি যে আমার স্ত্রী সেই আগের মতোই নিজের গলা নিজে যাইতে ধরে, অজ্ঞান হয়ে যায়। তারপর মাথা ঘুরায় পড়ে যায়, জ্ঞান হারাইলা 2-3 ঘন্টায় খবর থাকে না। তো আমাদের এখানে আশেপাশে একজন কাকা ছিল আব্বার পরিচিত, তাকে আনার পরে সে ঝাড়ফুঁক দেয়, তেল পরা দেয়। তো মোটামুটি বুঝেন যে একটু ভালো থাকে। ভালো থাকার পর 1 দিন কি 2 দিন তারপর আবার সেই রকম নিজের গলা যাইতে ধরে, অজ্ঞান হয়ে যায়, উল্টাপাল্টা কথা বলে। তারপর আমার এক ভাবি আছে, সেই ভাবির সাথে আমি পরামর্শ দিলাম, ভাবি এই কাহিনী এটা তো অনেক আগে থেকেই ছিল, তো এখন আমি কি করব। তো আমার এক বন্ধুর মামা আছে, তার নাম আমি বলবো না, তিনি খুব ভালো মানুষ, তো ভাবি তার কথা বলল। তো তার কথা বলার পরে আমরা তার কাছে গেলাম। সে বললো ভাই না, আমি তো এইসব কাজ করি না, আমি এটি ছাইরা দিছি, এটা অনেক বিপজ্জনক। তো আমার ভাবি অনেক রিকোয়েস্ট করার পর
সে রাজি হলো। তা সে আসলো, আসার পরে আমার বউকে ঝাড়ফুঁক করলো, তেল পরা দিল, পানি পরা দিল, মোটামুটি সুস্থ। বলল যে মামা আর আমার জিন হাজির করতে হবে, কিছু জিনিসপত্র লাগবে। আমরা বললাম ঠিক আছে। তো 3 দিন পরে বললো যে 3 দিনের ভিত্তিতে জিনিসগুলো ভাও করবো। কী জিনিস? 7টা কাটা, 7টা ফুল, কালো গরুর দুধ, কালো মুরগির ডিম, একটা ভাঙা কুলা, একটা কাছি, একটা চাল মাপা পট ইত্যাদি, একটা গামছা। তো 3 দিন পরে আমরা ভাও করে দিলাম। দেওয়ার পরে সেই ভাবির মাধ্যমে সে জিন হাজির করলো। জিন হাজির করার পরে জিজ্ঞাসা করলো যে তুমি কই থেকে আইছো? বললো যে আমি এই দোলেশ্বর থেকে আইছি। তে তোমার যে আগের কবিরাজ বললো তুমি গেছো গা, যে সে ঝাড়তে পারে না, সে আসলে একটা ভণ্ড কবিরাজ, সে শুধুই টাকা খাইছে আর কিছুই না। তো আমার এই মামুর মাধ্যমে এই 5 কেজি মিষ্টি আর কিছু ফল ফুলের মাধ্যমে জিন যায় রাজি হয়, তো চলে যায়। তো এখন মোটামুটি আমার বউ খুব সুস্থ। এই ছিল আমার প্রথম ঘটনা। তো এখন আমি আমার দ্বিতীয় ঘটনা বলবো। দ্বিতীয় ঘটনাটা আমার বন্ধুর চাচার সাথে ঘটে। এটা আমার কালেক্ট করা। তো এটা অনেক আগের ঘটনা, প্রায় 20-30 বছর আগের ঘটনা। তো সেই বন্ধুর বাবার নাম ছিল লিগিয়া রাসেল, তার শালা ছিল লিগিয়া জব্বর। তো হিসাবে আমার মামা হয়। তো এই জব্বর মামার কাহিনী। তো জব্বর মামারে বিয়া দেয় তাদের বাড়ি থেকে প্রায় 3-4 ঘন্টা দূরের রাস্তা। তো যে মেয়ের সাথে বিয়ে ঠিক করে সেই মেয়ের আবার একটা আলাদা সম্পর্ক ছিল, সে বিয়ে রাজি হয় না। তো অনেক জোর জবরদস্তি বা রাজি হয়। তো আমার সেই মামা ছিল সরল সোজা, গ্রামের মানুষ, গ্রামে কাজ করতো খেতে খামারে। তো বিয়ের কিছুদিন যাওয়ার পরেই তার মামির সংসার ভালো লাগে না, খালি ঝগড়া করে। তো আমাদের সেই মামার বাড়ির পাশে একটা ছিল বট গাছ, সে রোজ সেইখানে গিয়ে কাঁদতো যে আমারে কি বিয়ে করাইলো আমার বাপ মাই, আমারে কি বিয়ে করাইলো, আমি বউ নিয়ে সুখী নেই। আর মামার বাসায় আসলেই কাম কাজ করে আসলেই মামি শুধু ভ্যাস করতো, রান্দাবাড়ি ঠিক করতো না, খেলে বাপের বাড়ি চলে যেত। তো এরকম করে মামার একটা ভাগনা থাকতো চট্টগ্রাম, অনেক ছোটোবেলা সে আইছে। তো আসার পরে হঠাৎ একদিন মামার সাথে মামি ঝগড়া, মামি বাপের বাড়ি চলে গেছে। দুপুর টাইম হঠাৎ করে মামায় কাঁদতেছে বুয়া, ওই সময় ভাগনা হাজির হলো। ভাগনা বলে মামা তুমি কান্দো কেন? কয় ভাগনা তুই এত বছর পর কোথা থেকে এলি? কয় মামা আমি চট্টগ্রাম থাকি, তোমার জানো ছোটোবেলায় মা মারা যাওয়ার পর আর আহি নাই, তো অনেকদিন পর তোমাদের কথা মনে পড়লো তাই এলাম। তাই মামা তুমি বলে বিয়ে করছো, মামি কই? কয় তোর মামির কথা কইস না, তোর মামি রাগ করে গেছে বাপের বাড়ি। কয় তুমি আনতে যাও নাই? কয় না আমার অনেক কাজকর্ম। কয় তা কী কাজ আছে তোমার? কয় আমগো বরিশালের ভাষায় এক করা জায়গা বলে, যেটা ঢাকা শহর কাঠা বলে, সে কয় আমার 20 করা 30 করা জায়গার জমি চাই, হাল চই তৈব, ধান বুই তৈব, আমার অনেক কাম, ওর লাগে এমনি আমার লাগে সংসার টিকবো না, ওই জাগর বাপের বাড়ি। কয় মামু তুমি টেনশনই করো না, তুমি যাও মামির হেনে, আমি এটি করতে আসি। কয় বাইক না তুই চট্টগ্রাম থাকস, তুই এটি কেমনি করবি? কয় মামু তুমি যাও। তো 2-3 ঘন্টা রাস্তা বলুন যে গেল, যাওয়ার মামির হনে গেল, মামি তো আইব না, অনেক জোর জবস্তি করছে, বাইক নিয়ে এসে আহো না, আইব না হে। তো মামু আই পড়ছে বাড়তে 2-3 ঘন্টা পর, আদায় বাইক না সব হে 20-30 করা জায়গা জমি ধান সব জাল চুয়া ধান বোন সব লাগাই পড়ছে। তা মামু কয় কিরে বাইক না তুই এটি কেমনি করলি? কয় মামু আমার চট্টগ্রাম থেকে দেখি হয়েছে, আমার টেকনিক আছে। তা মামু সরা মানুষ সে আর এটি কিছুই করে না। কয় তা মামি কই? কয় বাইক না তোর মামি তো আইব না। কে? কয় এমনি আমার লাগে বিয়ার পরে তুই মনে মারলিন, ওই একটা অন্য বলারে ভালোবাসতো, তা জোর করে বিয়ে দিছে, আইব না। কাছে মামু তুমি থাকো, আমার ঠিকানাটা দাও, আমি যাই। তো সে গেছে মামিরে আনতে, আর মামির কাছে গিয়ে সালাম দিছে। মামি কয় আপনি কি? আপনার তো আমি চিনলাম না। কয় মামি আমি আপনার ভাইগনা, আমি চট্টগ্রাম থাকি, অনেক ছোটোবেলায় গেছি, আমার মা মারা যাবার আমি আসি নাই, তখন হঠাৎ করে আপনাকে দেখতে মন চলে এলে গাইলাম। আইসা শুনি বাড়ি না শুনি যে আপনি এইখানে আইসা পড়ছেন রাগ কইরা, মামু আইছিল নিতে, আপনি যান নাই, তখন চলেন আপনি নিতে আইছি। কয় না বাইক না আমি যাবো না। কয় এমনি আমার ভালো লাগে না, আমি সংসার করুম না। কয় মামি আহেন, আমি যে কদিন আসি লাগলে এই কদিন বেড়ায় আহেন, তারপর লাগলে পড়েন। তো অনেক জোর জবস্তির পরে মামির বাড়ি সবাইগুলো তেলে যাও,
তো যাওয়ার পরে আইতাছে আইতা মামিগো বাড়ির থেকে বাইর হওয়ানে প্রায় 1 কিলো আসার পরেই 2টা তাল গাছ আছে, ধরেন আধা কিলো করে 2টা তাল গাছ। তো যে তাল গাছ 2টা পার হইলো, বাইক না 1 লাফ দিয়া তাল গাছ উঠে গেল, উঠে হইলে গিয়া 2 তাল গাছে 2টা পাউচে গায়ে দিয়া পুরো অন্ধকার হয়ে মানে এমনভাবে হা করছে, মানে বিশাল বড় একটা হা। মামি তো দিচ্ছে চিক্ষের, মামু বাইক না কয়, মামি এবার তুমি কই যাইবা, তুমি আমার মামুরে জ্বালাও, এবার তোমার আমি গিল্লা খাম। মামি তো চিক্ষাই আর চিক্ষাই, কয় বাবা আমারে ছাইরা দে, কয় না মামি তুমি আমার মামুরে জ্বালাইছো, তোমার আজকে গিল্লা খামু, তারপরে কথা। পরে মামি কইতাছে, কয় বাইক না আমি আজ জীবন তোর মামুর লাগে বেয়াদবি করবো না, আমারে ছাইরা দে। কই অজ্ঞান হয়ে পড়ছে। তো যখন জ্ঞান ফিরে ওই সময় মামি দেখে নিজের বাড়ি আর ভাইগনার কোনো খোঁজ খবরই নাই। মামু তো বুঝেন যে একটা আতঙ্কের ভিত্তি বুঝে গেল, হ্যাঁ এরা কেমন হইলো, তো এর কোনো সলিউশন আর পায় নাই। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। যে এখন আমি আমার তৃতীয় ঘটনাটি বলবো। এটা প্রায় 15-16 বছর আগের কথা। তো আমি কেরানীগঞ্জ হাসনাবাদ থাকি। তো আমরা যে 3 বন্ধু খুব ক্লোজ ছোটোবেলা থেকেই, তখন আমার বয়স ছিল আনুমানিক 5-7 বছর কিংবা একটু বেশি, 8 বছরের কাছাকাছি। তো আমার ওই 2 বন্ধুর নাম রাসেল আর লেখা সজীব। তো ছোটোবেলা থেকে যেখানে যাইতাম আমার 3 বন্ধু একসাথেই যাইতাম। তো এখানে মাঠ আসিল, বিল আসিল, আম গাছ, জাম গাছ, যাই বলেন। আগে কেরানীগঞ্জের ওদিকে জঙ্গল দিয়ে ভরা, এখন সেন মডেল টাউন হয়েছে, মানুষজন গাড়ি ঘোড়া দিয়ে চলে। আগে আসলে সেই 15-16 বছর আগে পুরো জঙ্গল, মানুষ ধান চাষ করত, হাল চাষ করত, বর্ষা সিজন হলো সব ভইরা গেত। তো ওইবার ওই সময় থেকে আমরা 3 বন্ধু যে জায়গায় যাইতাম, আম গাছে কন, জাম গাছে কন, জঙ্গলে কন, বিলে কন, ওই 3 বন্ধু একসাথে যাইতাম। তো এইরকমই একদিন বর্ষার সিজন, তো আমার এক রাসেল বন্ধু বললো কি, বন্ধু চল আজকে শাপলা উঠাইতে যাব। কই যাবি? জামগো ওই যে বাড়ির পাশে যে মুসলিম নগর একটা জায়গার নাম আছে, ওইখানে একটা পুকুর বলতে বিলি, প্রত্যেক বছর পানি আইসা ওইটা ভইরা যায়, বর্ষা সিজন আসলে ওইটা ভইরা যায়। মানুষজন মাছ ধরে, পানি শুকায় গেলে মাছ ধরে, পানি আসলে শাপলা ফুল হয়, ফুল উঠায় বিক্রি করে। তো বললো আয় বন্ধু, রাসেল বললো কি বন্ধু আয়, তাহলে ওইখানে আমরা শাপলা উঠাইতে যাব। তো শাহাদাত বললো না বন্ধু আমি যাবো না, কে আজকে আমার ভালো লাগে না। তো জোরাজুরির পরে তা আমরা 3 জন গেলাম। তো সময়টা আনুমানিক দুপুর 12টা কি 1টা এই মাঝামাঝি হবে। তো আমরা 3 বন্ধু গেলাম, গিয়া শাপলা তুলতাছি, ফাইলামি করতেছি, আনন্দ করতেছি, ডুবাইতেছি, গোসল করতেছি। তো হঠাৎ দেখলাম কি আরো 2টা বাচ্চা এলো এখানে, আমাদের বয়সের থেকে একটু কম হবে বয়স, ওদের আগে কখনো দেখিনি ওইখানে। তাই সে বলতেছে ভাই তোমরা কি করো? বললাম যে আমরা শাপলা তুলি। আমাদেরও তোমার সাথে নেও। কইতা তুল, তোরা শাপলা তুলবি তুল। তেমন করে শাপলা তুলতাছি। তো এত শাপলা পরিমাণ তুলছি যে 5 জনে মিলে জায়গায় আনতে পারতাছি না। তো সবাই ভাগাভাগি করে লইছি। ভাগাভাগি করে লওয়ার পরে ওই যে 2 জন, যে 2 জন আমরা চিনি না, ওরা 2 জন আগে আগে, আমরা 3 জন পিছি, আমি সামনে, রাসেল মাঝখানে, সজীব পিছি। তো আমরা যাইতে যাইতে দেখলাম কি ওই যে 2 জন, যে একজন ছোট একজন একটু বড়। তো ছোট জন হঠাৎ করে ডুবে গেছে, খালি চুলটা দেখা যায় আর ওই ভাইটা চিল্লাইতেছে, ভাই আমার বাইরে বাঁচাও, আমার বাইরে বাঁচাও। তো আমরা 3 জনই হনে ছোট ওই সময় 7-8 বছর বয়স, আর কত রূপা হইব। তো আমরা খাড়া পানির ভিতরে চিক্কারি বাড়তেছি, আর দেখতেছি ওই ডুবে গেছে, চুল কিন্তু ভাসতেছে, মানে ওই ভাইটাও লেগে সামনে, আমরা এই 1 থেকে 2 হাত দূরে। তো আমরা চিল্লাফাল্লা করতেছি। তো এমন টাইমে দুপুরের টাইম, তো ওই স্কুলের মাঠ দিয়ে আবার এক হুজুরের মতোই লোক যাইতেছিল মনে হয় মসজিদে। তো সে আবার দৌড় দিয়া লাফ দিয়া, একটা লাফ দিয়েছে, একবার পানির নিচে গিয়ে উড়া লাগছে বাচ্চাটারে। উঠানোর পরে স্কুলের মাঠে না শোয়া দিল। শোয়া দেওয়ার পরে দেখলাম যে বাচ্চাটা মরা। তো ওইখানে মাইকে অ্যালাউন্স করলো, অ্যালাউন্স করার পর গার্জিয়ান আইলো, আবার পরে বাচ্চাটা লয়ে গেল। তো লয়ে যাওয়ার প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। আমি আর রাসেল তো ওই মাঠে যাই খেলাধুলা করি, কিন্তু সজীব আর আহে না। কিরে সজীবের বাসায় যাই, সজীব যাবি না বন্ধু? না বন্ধু আমার ভালো লাগে না। কে? আমি মাঠে গেলেই খালি আমার মনে হয় যে পিচ্ছি খালি ডাকে।
কয়ে বেড়া রে পিচ্ছি ডাকে ওটি হুদাই ভুল আর মায়েরে কইছে কয়ে পাগল এটি হুদাই ভুল ওটি কি কুইনি কয় না আমি তো লাগে মাঠে যাবো না খেলতে যাবো না আমার ওই মাঠে গেলে খালি মনে হয় যে পিচ্ছি আমার ডাকে তো সজীব এটি কইতাছে আর রাসেল খালি আসতেছে আমি হাসি তো এরকম 2-3 দিন হয়ে গেছে ওই আমগুলো লাগা আহে না তো আমরা একদিন হঠাৎ আর মায়ের দৌড় পেয়ে রয়েছে আমার কয় ফরিদ আর রাসেল কইতেছে রাসেল সজীব কই কই আনতে আমগুলো লাগে তুই 3-4 দিন ধরে আহে না ওরে হেনাইলি বলে খালি ওরে ডাকে কয় কি কাজ বাবা তো সকাল হতে পাইতাছে না ওই সঙ্গে বিকাল 3টা-4টা এরকম হইব কি কন আন্টি পান না তো আমরা সব ওরা পাশে আবার টেগুইরা কইরা নামাজ একটা জায়গা ওইটার মামার বাড়ি তো ওইখানে আমরা খবর লাগাইলাম না এটা যায় নাই আশেপাশে সব এলাকা আমরা খুঁজলাম টেগুইরা হাসনাবাদ ইকুইরা জিরে পয়েন্ট জিন্দাপির সব খুঁজা লাইছি কোনো জায়গায় ওরে পাই না তো 3 দিন পরে আমার সেই বন্ধুর লাশ সেই পুষ্কনের মাঝখান দিকে ভাইসা ওঠে তো আজকে সে কথা বলতে গিয়ে আমার হৃদয়ে কাঁপুনি ধরে গেছে যে বন্ধু তোমার অনেক মিস করি আমিও করি এবং রাসেলও করে সজীব তুমি খুব ভালো বন্ধু ছিলে তারপর 3 দিন পরে ভাইসা ওঠার পরে সবাই তো চিক্কা পাকড়া উঠা দিয়ে যে একবারে সামনে দুটা চোখ নাই হাত একটা নাই পেটটা ফুলে গেছে তো উঠানোর পরে আমরা ওইখানে ইমাম সাহেব দিয়ে জানাজার নামাজ পড়ে আমরা কবরে নেয় মিরা করে জায়গা একটা নাম আছে ওইখানে আমরা কবরস্থান আমগো এলাকার ওইখানে মারে দিলাম এখন আমরা প্রত্যেক বছর হলে সেইখানে আমরা সেই 2 বন্ধু যাই আর কেউ না গেল তো আজকে ভূত স্টুডিওতে তাই তোমার কথা মনে করলাম তুমি ভালো থেকো যে কারণে থেকো এই ছিল আমার 3য় ঘটনা তাহলে এখন আমি আমার 4র্থ শেষ ঘটনাটি বলছি ঘটনাটিও লেগে আমি আমার নানার মুখ থেকে শুনছি তো প্রায় আরও 20-25 বছরের বেশি বয়স সাল হবে 1990 কি 91 সালের ঘটনা তো নানারা 3 ভাই আমার যে নিজের নানা তার নাম হলো আজিজ তার ভাই বাবুল আর ভাই হলে গিয়া গাজী তো 3 ভাই ছোটকাল থেকে একটু চঞ্চল প্রকৃতির মানুষ দেশ গ্রামের মানুষ তো বুঝেন যে খাল বিল নদী নালা সব টপকে এলাইতো এর বাড়ির আম চুরি ওর বাড়ির গাছ পেয়ারা চুরি এর বাড়ির মুরগি চুরি এটি আছে লাগে নিত্যদন্দিনীর কাজ তো এটি না করলে পেটের ভাত হজমই হইতো না গ্রামের মানুষ খালি আমার নানার বাপের কাছে বিচার দিত তোমার 3 পোলা এটা করছে তোমার 3 পোলা ওইটা করছে ডেলি বিচারাইতো যত আকাম কুকাম সব এগো দিয়ে হইতো এলাকায় তো এরকম একদিন 3 ভাই বিলাগুলো কি এলাকার মেম্বারের বাড়িতে যে এক বিশাল বড় পুষ্করণী আগের পুষ্করণীগুলোতে জানেন বিশাল বড় থাকে মাছ চাষ করতো তাহলে মাছ চুরি করে হাটে নিয়ে বেচবো তাহলে সেই দিনের মঙ্গলবার বুধবার দিনকে হাট মঙ্গলবার রাত বেলা এই কাজ করবো 3 ভাই ঠিক করলো তো আমার নানায় আজিজ আর ওই লেগে আমার ছোট নানায় বাবুল আর ওই লেগে আমার 3 নম্বর নানা ওই লেগে গাজী 3 জন যুক্তি করলো যাইবো কিন্তু আমার ছোট মাঝের নানায় গাজী কয় আমি যাবো না কে তুই যাবি না কয় না আমার শরীরটা ভালো লাগে না আপনারা 2 জন যান আমি যাবো না তা তুই যাবি না বেশ ভালো কথা তুই যাবি না তা আমরা এই 2 জন যাবো নি কয় আপনারা 2 জন যাই কিন্তু আমার গাজী নানার মনে আছিল শয়তানি যে এই 2 নানায় যাইবো হে পিছ দিয়ে গিয়ে দেখবো ডর দেখাবো যারা কি করে তো এরা তো আমার ওই 2 নানায় আর জানে না তো কইছে কোন সময় যাবি কইছে ফজরের তো আগ দিয়া যাম আচ্ছা তা ফজরের আগ দিয়া যাইব তা ওই আমার গাজী নানা রয়েছে হতে যারা কোন সময় যায় তা দেখে যে অনেক রাইত হয়ে গেছে অনেক আগের কথা ওই সময় তো এত ঘুরি বুড়ি দেশ গ্রামে বুঝেন যে লাইট মুইট আসলো না হাড়ি কিন দিয়ে চলাফেরা করতো তো হে হতে রয়েছে যে হারা 2 জন কোন সময় যাইব ওই হ্যাগো পিছিয়ে গিয়ে ডর দেখাইব তাই মাঝ রাইত হয়ে গেছে অনেক তো ঘুমের মতো হয়ে গেছিল 3 নানায় 3 রুমে থাকতো তো লাভ দিয়ে উঠছে ওইটা মনে করছে কি ওই 2 নানা ঘরে আর যায় না যে গেছে কিনা হে লাভ দিয়ে গেছে গায়ে সর্বনাশ তো ওই তো ওরা তো মনে হয় গেছে গা যাই হোক পিছিয়ে গেছে এখন এই পুকুর পাড়ে যা দেখে কি আমার বাবুল নানায় আর ওই লেগিয়া আজিজ নানায় 2 জনে ঠেললে মারামারি করে এ ওরে ঘুষায় এ ওরে চুবান দেয় এ ওরে লাইট দেয় হরদম 2 জন মারামারি এখন হে তো দূরের তে দেখে কয় কিরে ওরা এলো মাছ চুরি কর তারা মারামারি করে কে
হে তো চিল্লায় এবার তোরা মারামারি করস কে তোরা আমার কার কথা কি শুনি হেয়ারে ঘুষায় হেয়ারে লাইতায় হেয়ারে চুবাই এই শুরু হয়েছে চুবাচুবি আর আমার আইয়ে গাজী নানা তো গায়ে রে দুজন তো মারামারি করলো তো মরে যাইব বেহুদা হে ওকে গেছে লাভ দেয় থাম তোরা মারামারি করিস না। আর যে হে গেছে মাঝখানে পুকুরের এখন তো দুজন মিলে হারিয়ে লাইতায় ঘুষায় চুবাই হে তো কয় কি হয়েছে আমার তোরা মারসকে একের কথা লাইতায় ঘুষায় চুবাই আচার মারে এরকম তো হরদম চলতেছে দুজন লাগে একজনকে আর পারে এমন এসব আল্লাহর হুকুম দিয়ে দিছে আজান দিছে পর হ্যাঁ এমন জোরে ইয়েতে কুসকানিতে ভিক্ষা মারছে পাশে একটা জাম গাছ ছিল ওটা লাগে এমন বাড়ি খাইছে ও মা কুয়া যে একটা অজ্ঞান হয়েছে ওই অজ্ঞানই অজ্ঞান এক সপ্তাহ হয়ে গেছে বান্দার কোনো হুশ নাই জ্ঞান নাই খালি একটু বড় উঠে ও মা আমারে ধর ও মা আমারে ধর এই কথাই কয় 7 দিন ধরে খালি এই কথাই 7 দিনের পর কবিরাজ মরে চাই না যে আমার নানার বাপে ঝাড়াইছে ঝাড়ানোর পর যে একটু সুস্থ হয়েছে অমনি তো দাউলিয়া ঘরেতে বাইরেছি যে তোমার 2 পোলায় আমার এরম কইরা পুষ্করণীর ভিতরে নামে চুবাইছে মারছে আমার গাছের উপরে ভিক্ষা মারছে এখন আমারও 2 নানা তো কিরা কসম কাইটতে হলাই কয় আমরা কিছুই করি নাই আমরা কিছুই করি নাই আমরা হনে যাই নাই আমরা হনে যাই না আমগো যাওয়ার কথা ছিল আমরা যাই নাই হে কার কথা কি বিশ্বাস করে হে তো মনে করছে যে আসলেই আমার ওই 2 ভাই মিলে মারছে কিন্তু আমার ওই 2 নানায় যে কয় যে এই ঘটনা আমরা ঘটাই নাই তারপরে আমি ওই গ্রামের এক কবিরাজে আমার নানার বাপে ডাক দিল তথ্য প্রমাণ করার লিগা তারপর এই কবিরাজ আইলো আবার পরে বুঝেন যে একটা ভাড়ের মতো করে সিস্টেম করলো এই আগে লাগালে জবানের মতো করার পরে এই জিন হাজির করাইছে এনে তারপর জিন হাজির করানোর পরে কইলো যে আসলে হেরা যায় না এনে ওর ওই হ্যাঁ ছোল দইরা ওই 2টা জিন চাইছিল হ্যারে মারতে তো যে আয়োজন দিয়া দিচ্ছে আর মারতে পারে নাই হ্যারে গাছের উপরে ফিক্কা হালাইতে হয়ে গেছে আর কুয়া গেছে যে তোর এই 3 পোলা যদি কাউরে আমি পুষ্করণীর পারে পাই একবার জ্যান্ত পারে মাইরাইতুম এই ছিল আমার চতুর্থ শেষ ঘটনা। সো থ্যাংক ইউ সো মাচ ফরিদ ভাই এবং ফরিদ ভাইয়ের কাছ থেকে বেশ কিছু ঘটনা কিন্তু আমরা ব্যাক টু ব্যাক শুনলাম। ঠিক একইভাবে আপনিও কিন্তু চাইলে পরের এপিসোডে ফরিদ ভাইয়ের মতো বসতে পারেন কিংবা আজকে প্রথম যিনি গেস্ট ছিলেন মাহবুব ভাই সো মাহবুব ভাইয়ের মতো করেও কিন্তু কিছু ঘটনা আপনি বলতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ আরও একটা বার আপনাকে এবং আছেন আমাদের সাথে আরও অনেকেই সেই টেক্সটগুলো পড়তে চাই এবং একই সাথে ফেসবুকে যারা যারা রয়েছেন সেই টেক্সটগুলো আমরা একটু নিতে চাই দেখা যাক কে কে রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে। যেমনটা নাদিম বলছেন তিনি আছেন আমাদের সাথে এই মুহূর্তে। জিসান বলছেন গত 2020 সালে আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন আমার একবার খেলা থেকে আসার পর কেন জানি শরীরটা বেশ ভার লাগছিল তারপর থেকে আমি ফিল করা শুরু করি কেউ হয়তো আমার সঙ্গে আছে এবং তার 1 বছর পর যখন তদবির করা হয় তখন আস্তে আস্তে আমি সুস্থ হই এখনও মাঝে মাঝে সেই জিনিসটাকে আমি দেখতে পাই সে আমাকে টাচ করতে চায় কিন্তু আমাকে টাচ করতে পারে না। সো এই ঘটনাটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং আমরা শুনতে চাই এবং সেই ঘটনাগুলো নিয়ে যদি আপনি আসতে চান এবং আপনার যদি এরকম মিনিমাম 3টা ঘটনা যদি থাকে বা 3-এর অধিক ঘটনা যদি থাকে বা 2-এর অধিক ঘটনা 2-এর অধিক বলে তো 3টা হতে পারে 4টা হতে পারে 5টা হতে পারে আপনি আসুন পরের এপিসোডে। আর রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে আসাদুজ্জামান আসাদ আছেন আমাদের সাথে এই মুহূর্তে ফিরোজ সরকার ইসলাম শেখ আছেন আমাদের সাথে অনুপম চৌধুরী বলছেন ভূত স্টুডিও ভালোবাসি তাই এই মুহূর্তে শুনছি ফ্রম চট্টগ্রাম থ্যাংক ইউ সো মাচ। বিপু খান আছেন আমাদের সাথে এই মুহূর্তে চিটাগং থেকে থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সাথে বুলবুল এবং তিনি আছেন আমাদের সাথে বেশ 6 মাস যাবত তিনি নিয়মিতভাবে শুনছেন। উপমা জয়েন করে আছেন সামনে পরীক্ষার দোয়া করো অবশ্যই অনেক অনেক দোয়া রইল। তো এই মুহূর্তে আমরা যেটা করবো একটা ছোট বিরতি নিব এবং বিরতির ওপারে সর্বশেষ যিনি অতিথি তাকে নিয়ে ফিরছি। তো সঙ্গে থাকুন চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। আর প্রাণ পটাটা কি চিপস না বিস্কিট সেটা খেয়ে অবশ্যই জানাতে ভুলবেন না। হ্যালো গাইস দিস ইজ রাফসান ছোট ভাই আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিসপি তাহলে তো এটা চিপস ব্রো টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট নো ব্রো এটা চিপস এটা বিস্কিট এটা চিপস এটা বিস্কিট এটা চিপস ব্রো বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টে এলো প্রাণ পতাটা। গাইস থামো এটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। হ্যালো গাইস দিস ইজ রাফসান ছোট ভাই আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিসপি তাহলে তো এটা চিপস ব্রো টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট নো ব্রো এটা চিপস এটা বিস্কিট এটা চিপস এটা বিস্কিট এটা চিপস ব্রো বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টে এলো প্রাণ পতাটা। গাইস থামো এটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও।
সো শুনছেন সবসময় জাগো FM 94.4, চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। সো আপনি এই মুহূর্তে যদি আমার সঙ্গে থেকে থাকেন, আপনি একটু আগেই হয়তো বা শুনছিলেন আমাদের দ্বিতীয় গেস্ট যিনি ছিলেন ফরিদ ভাইয়ের কাছ থেকে বেশ কিছু ঘটনা। সো ফরিদ ভাইয়ের ঘটনাগুলো আশা করি আপনাদের ভীষণ রকম ভালো লেগেছে। সো ভালো লাগা মন্দ লাগা এই ফিডব্যাকগুলো কিন্তু আমার জন্য এবং গোটা জাগো এফএমের জন্য ভীষণভাবে জরুরি। কারণ কি? কারণ সেক্ষেত্রে আমরা পরবর্তী এপিসোডে আরও বেশি কেয়ারফুল হতে পারবো যে আপনি কি কি ধরনের ঘটনা এখানে শুনতে চান। অনেকেই বলছিলেন যে আজকে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা আরও বেশি হলে ভালো লাগতো, অ্যাম্বুলেন্স রিলেটেড ঘটনা হলে ভালো লাগতো, লাশবাহী গাড়ির ঘটনা হলে ভালো লাগতো। ঠিক একইভাবে কিন্তু এইভাবে প্রতি এপিসোডে আমরা এই ধরনের ফিডব্যাকগুলো চাই। তো সেক্ষেত্রে যেটা বলবো আপনাকে সেটা হচ্ছে যে ঝটপট করে যেটা করবেন, ফিডব্যাকটা জানাবেন 26969 নাম্বারে। ইন দ্য মিন টাইম আমাদের তৃতীয় যিনি অতিথি তিনি অলরেডি স্টুডিওতে চলে এসেছেন এবং তার কাছ থেকে এক এক করে আমরা ব্যাক টু ব্যাক বেশ কিছু ঘটনা শুনবো। সালামু আলাইকুম বন্ধু, কি নাম আপনার? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ ফাহিম চৌধুরী। জি, ফাহিম ভাই পেশায় কি করা হয়? পেশায় আমি একজন জার্নালিস্ট। বাহ, চমৎকার। তো যেহেতু জার্নালিস্ট, যদি বলি যে পথে ঘাটে বিভিন্ন জায়গায় পথে প্রান্তরে রাত বিরাতে থাকতে হয় দিনের পাশাপাশিও, তো বিভিন্ন রকম ঘটনা ঘটে। তো সেখান থেকে কি কোনো ঘটনা শুনবো আজকে আমরা? হ্যাঁ, আজকে একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আমার কাছে একজন শেয়ার করেছিল, সেই ঘটনাটা শেয়ার করব। আরও কয়েকটি ঘটনা রয়েছে তো ইনশাআল্লাহ। আমরা ব্যাক টু ব্যাক বেশ কিছু ঘটনা শুনবো আপনার কাছ থেকে। চলুন শুরু করি। আমি আমার প্রথম যে ঘটনাটা আছে সেটা এখন শেয়ার করব। আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে একটি আপনার কবরস্থানের ঘটনা। তো আমি যার কাছ থেকে শুনেছি আমি তার মতন করে ওটা বলার চেষ্টা করছি। ঘটনাটা হচ্ছে আপনার একটি বড় কবরস্থানের ঘটনা। তো এটা সাভারে এই কবরস্থান, এবং এই কবরস্থানের সাথে পার্শ্ববর্তী একটি শ্মশানঘাটও রয়েছে, মানে এলাকার সবচেয়ে বড় কবরস্থান এবং সবচেয়ে বড় শ্মশানঘাট। প্রতি বছর এখানে যারা অন্য ধর্ম আছে, আমাদের মন্দির হিন্দু ধর্মের যারা ভাই বোনের আছে, তারা ওখানে তাদের শ্মশানঘাটের কার্যক্রমও চালায়, এবং কি পূজা হলে যে পাশে যে পুকুরটা ছিল সেখানে অনেক বেশি পানি থাকার কারণে মূর্ত বিসর্জন দেওয়া হয় আর কি। তো ওইটার একবারে ক্লোজে আর কি ছিল সেই কবরস্থানটা। তো সেটারই ঘটনা আমি শেয়ার করব। তো ওই কবরস্থানে প্রায় সময় আপনার একজন খাদেম ছিল, যে অনেক আগে, এটা আরও 10 থেকে 15 বছর আগে, যে ওখানকার যে খাদেম ছিল উনি আমাকে এটা আমার কাছে শেয়ার করেছে। আমি সেটাই আপনাদের কাছে এখন বলছি। তো উনি যেভাবে বলল যে কবরস্থানটা শ্মশানের পাশে ছিল, ওই মন্দিরের পাশে ছিল, প্রায় ওই শ্মশানঘাট আপনার বিভিন্ন রকমের আপনার শব্দ জাতীয়, মানে রাতে হলেই দেখা যায় যে বিভিন্ন রকমের শো শব্দ অথবা কান্না শব্দ আর কি উনি পেতেন। যেদিন দেখা যায় যে কবরস্থানে হঠাৎ করে রাত্রে 9টা অথবা 10টায় লাশ আসবে, তো উনি সেদিন ওই কবরস্থানে রাত্রে থাকতো, যেহেতু এত রাত, সেক্ষেত্রে উনি সেখানে থাকার চেষ্টা করতেন, এবং ওনার জন্য ওই কবরস্থানের পাশে একটা রুমও ছিল। তো সেদিন ছিল অমাবস্যা অথবা পূর্ণিমার মতন, যে আকাশটা খুব পরিষ্কার ছিল। উনি বলল যে আমি সেদিন মোটামুটি কবরস্থানে যারা আপনার একটা দাফন কাজ শেষ করে সবাই বিদায় নেওয়ার পর রাত 2টা থেকে 3টা বেজে যায়। তো উনি সে সময় ওই যে কবরস্থানের পাশে যে রুমটা ছিল সেই রুমে উনি থেকে যায়। তো উনি যখন গোসল করে ফ্রেশ হয়ে যখন শুয়ে পড়ে, কিছুক্ষণ পর ওনার যখন মানে ঘুমটা চোখটা লাগবে আর কি, সে সময় উনি হঠাৎ করে কান্নার শব্দ পায়। কান্নার শব্দ পাওয়ার পর উনি তখন ওঠার পর কবরস্থানটা ঘুরে দেখে যে কোথাও কোনো কেউ আছে কিনা। কিছুক্ষণ আগে যেহেতু একজন মাটি দেওয়া হলো, তো সেই ক্ষেত্রে তার কোনো আত্মীয় স্বজন এখনও কান্নাকাটি করতেছে কিনা, এবং কি রাত তো অনেক হলো, তো এই মুহূর্তে তো এখানে থাকা উচিত না, যেহেতু এটা আগের থেকেও এটা নিয়ে অনেক ধরনের মানে ঘটনা অথবা অনেক লোকমুখী অনেক ঘটনা রয়েছে এই কবরস্থানটা ঘিরে। তো উনি যখন বলে রাখা ভালো, ওনার হাতে সবসময় কিন্তু একটা লাঠি থাকতো, এবং ওই লাঠি নিয়ে উনি লাইট নিয়ে ডাকতেছে যে কে কান্না করে। চারপাশটা উনি মোটামুটি ভালো করে ঘোরার পর দেখে ওখানে কোনো লোকজন অথবা কেউ নেই, পুরো কবরস্থানটা শূন্য। উনি মন্দির ওই পাশটাতে একটু ফলো করে, তো ওখানেও দেখা যায় যে না, ওখানে কোনো লোকজন নেই। তো শ্মশানঘাটটা যেহেতু মন্দিরের খুব কাছাকাছি, ওটা তো মানে অবস্থান থেকে ওই শ্মশানঘাটটা দেখা যায়। তো ওখানে উনি দেখে যে না,
আশেপাশে ওনার কোনো লোক নেই। তো উনি তখনকার যেহেতু এই কবরস্থানে উনি দীর্ঘদিন যাবৎ কাজ করছে, এমন প্যারানর্মাল অনেক কিছুর অভিজ্ঞতা ওনার রয়েছে। উনি তখন মনে মনে হয়তো কোনো একটা মানে বিড়বিড় করে উনি আমাদেরকে যেটা শেয়ার করেছে, উনি কিছু দোয়া দুস পরে নিজের বুকে ফু দেয় এবং ফু দিয়ে উনি আবার রুমে চলে যায়। তো রুমে যখন উনি চলে যায়, উনি লাইটটা অফ করে উনি যখন আবার শুয়ে পড়ে, ঠিক যখনই ওনার ঘুমটা হবে ঠিক সে সময় আবারও কান্নার শব্দ পায়। তো আগে যে কান্নার শব্দটা ছিল একটু নর্মাল, তবে এবারের কান্নাটা শব্দ খুব মানে রাগান্বিত অবস্থা, মানে রেগে রেগে কান্না করতেছে, খুব শব্দটা আরও জোরালো হচ্ছে। এবং সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে যখনই উনি চোখটা বন্ধ করার চেষ্টা করে কান্নার শব্দটা আরও বাড়তে থাকে। উনি তখন একটু মানে ঘরের লাইটটা জ্বালিয়ে আবারও মানে কবরস্থানের দিকে দেখ যে কেউ তো আশেপাশে নেই, তাহলে কান্না করতেছে কে। তখন উনি কিছুটা আরও পরিপূর্ণভাবে উনি বুঝতে পারে এটা কোনো অ্যাবনর্মাল কোনো বিষয় হতে পারে। তখন উনি যেহেতু একটা সাহসী ব্যক্তি ছিল যে কিনা এই কবরস্থানে দীর্ঘদিন ধরে কাজ করছে এবং এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন উনি হয়েছে, তখন উনি মানে বলতেছে যে কে কান্না করে, সামনে আয় দেখি তোর সাহস কত, এইভাবে বলে উনি মানে বলতেছে, কিন্তু সেখানে কেউ ছিল না। যখন উনি এটা বলতেছিল তার 5 থেকে 10 মিনিট পর কান্নার শব্দটা পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পরিবেশটা একবারে নীরব ছিল। উনি আমাকে যতটুকু বোঝানোর চেষ্টা করলো, যখনই উনি এটাকে কাউন্টার দেয় যে কে আছে সামনে আয়, কান্না বন্ধ হয়ে যাওয়ার পর কোনো রকম মানে পুরো কবরস্থানটা থমথমে হয়ে আছে। তখন উনি কিছুটা আপসেট হলো যে কান্নার শব্দটা বন্ধ হলে তো মানে চলে যায়। যখনই উনি পিছ দিয়ে ঘুরবে তখনই আবার অট্টহাসির একটা শব্দ পেল। তো এর আগে উনি এই কবরস্থানে অনেক কিছুর সম্মুখীন হয়েছে, কিন্তু আজকের মতন কোনোভাবে এভাবে জোরালো কিন্তু ওনার সাথে হয়নি। সে কবরস্থানে খাদেমটা কিছুটা ভয় পেল এবং ভয় পাওয়ার পর যখন হাসতেছে তখন উনি আরও বলতেছে হাসিস কেন, আমার সামনে আয় দেখি তোর কত বড় সাহস। এই কথা যখন উনি একবার দুবার বলে 3বারের মাথা উনি ফলো করে যে উনি যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক সামনে একটা ফাঁকা জায়গা, তারপরে কবরগুলো সারি সারি দেওয়া আছে। তো ওখানে মাঝখানে একটা আপনার জায়গা আছে যে আপনি চাইলে আপনি ওখান থেকে মানে লাফ দিয়ে চলে যাবে। তো সেখানে একটা কালো বিড়াল ওখানে ওনার দিকে এক ঘুরে তাকায় আছে। তো স্বাভাবিক বিড়াল আর ওনার দিকে যে তাকিয়েছিল বিড়াল, এর মধ্যে অনেক কিন্তু পার্থক্য রয়েছে। তো ওনার দিকে যে বিড়ালটা, কালো বিড়ালটা তাকিয়ে রয়েছিল, এটা হচ্ছে মানে সাধারণ বিড়াল থেকে অনেকটা বড় এবং ওর চোখে মানে একটা রাগ, এটা উনি স্পষ্ট বুঝতে পারতেছে এবং উনিও বুঝতে পারছে এটা কোনো সাধারণ বিড়াল না। উনি তখন ওই বিড়ালের দিকে তাকিয়ে লাঠি দিয়ে মানে বলতেছে চলে যা, হুশ হুশ, কিন্তু বিড়ালটা কোনোভাবে সেখান থেকে মানে যাচ্ছিল না। উনি তখন সন্দেহ করলো যে আসলে এটা তার মানে কোনো বিড়াল না। তখন উনি মানে ওনার ভিতর থেকে প্রশ্ন আসলো, তাহলে এই বিড়ালটা হঠাৎ করে আমাকে কেন বিরক্ত করতেছে, অথবা এই বিড়াল রূপী কি যে হঠাৎ করে আমাকে বিরক্ত করতেছে। আস্তে আস্তে যখন উনি বিড়ালের কাছে যায়, বিড়াল জায়গা থাকে কিন্তু ওনার মনে হচ্ছে যে বিড়ালটা ওনার কাছ থেকে দূরে যাচ্ছে, কিন্তু বিড়াল ওখান থেকে এক পাও লড়াচড়া কিন্তু করছে না। বিড়াল ওই জায়গাতে বসে আছে, কিন্তু উনি সামনে যায় মনে হচ্ছে বিড়ালটা আরও অনেক দূরে গেছে। এইভাবে যখন মোটামুটি 5-10 মিনিট হয়, তাহলে উনি ওখানে দাঁড়িয়ে যায় এবং উনি ওখানে দাঁড়িয়ে, যেহেতু ওখানে কবরস্থানে খাদেম বিভিন্ন বিষয় উনি জানে, তো উনি তখন জোরে জোরে কিছু দোয়া কালাম পড়তে থাকে। সে সময় বিড়ালটা মিয়াও মানে ভয়ানকভাবে, যে একটা বিড়াল আরেকটা বিড়াল ঝগড়া করে না, ঠিক এইভাবে শব্দ করতে থাকে একটানা। তো ওই একটানা ঝগড়া করার পর উনি কি করে, ওই কবরস্থানের মাটি হাতে নিয়ে ওনার জানা যে দোয়াগুলো আছে পড়ে বিড়ালের প্রতি আর কি ছুঁড়ে ফেলে দেয়। তো তখন ওই বিড়াল মিয়াও মিয়াও করে ওখান থেকে চলে যায়। তখন পরিবেশটা একবার ঠান্ডা ছিল এবং আকাশও তখন কিন্তু পরিষ্কার। তো মোটামুটি তখন ওখান থেকে উনি দ্রুত ওনার রুমে চলে যায়, কারণ ওনার রুম থেকে কিন্তু বিড়ালকে দেখার জন্য অথবা কথা বলার জন্য অনেকটা দূরে উনি চলে গেছে, তো এটা ওনার জন্য বিপজ্জনক হতে পারে। তো উনি সাথে সাথে ওই রুমে চলে যায়, যে ওই কবরস্থানের সাথে যে রুম ছিল ওই রুমটা লক করে দেয়। এবার আর লাইট নিভায় না ওই রুমের, জ্বালিয়ে উনি মোটামুটি দোয়া দুস পড়তে থাকে। তো কিছুক্ষণ পর উনি যে রুমটায় ছিল বলি যে ওই রুমটার নিচে ছিল পাকা, উপরে তখন
টিন সেট ছিল। তো হঠাৎ করে মনে হচ্ছে ওই ওই রুমের উপরে কে অথবা কারা অথবা কোনো অদৃশ্য শক্তি হতে পারে যে খুব জোরে মানে ইটা অথবা আপনার মনে করেন অনেক কোনো কিছু একটা অনেকগুলো একসাথে ওনার যে টিন ছিল সে টিনের ভিতরে আর কি ছুঁড়ে মারছিল। তো উনি ঠাস ঠাস করে শব্দ হচ্ছে, উনি কিছুটা ভয় পেয়ে যায়। ওখান থেকে উনি বলে, এই কে কে দুষ্টুমি করে, চলে যায় এখান থেকে। কিন্তু একটানা যখন 5 থেকে 10 মিনিট এই একই জায়গায় যখন এমন ছুঁড়ে, তখনকার উনি কিছুটা ভয় পেয়ে যায় এবং ভয় পেলে উনি ওনার কাছে যে মোবাইল ছিল উনি তখন ওখানকার মসজিদের পাশে যে ইমাম সাহেব ছিল ওনার সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো উনি ওনাকে কল দেয় যে এই বিষয়ে আপনি একটু আমার আসেন, রুমের বাইরে ইটা মারতেছে অথবা ঢিল মারতেছে, কিন্তু এখন তো কোনো মানুষ থাকার কথা না, আর আমিও কোনো মানুষ দেখি না, জানলা দিয়েও দেখলাম দেখি না, কিন্তু আমার সাথে এই ঘটনা ঘটছে। তখন হুজুর বুঝতে পারছিল, কারণ ওই মসজিদের হুজুরের সাথে এমন ঘটনা ঘটেছিল। এবং ওই যে কবরস্থানটা ছিল সেখান থেকে 5 থেকে 10 মিনিট হাঁটলেই ওখানকার যে কেন্দ্রীয় কবরস্থানের যে মসজিদ ছিল সেই মসজিদে যাওয়া যায়। তো হুজুর যেহেতু এটা শোনার পর উনি ওখান থেকে দ্রুত করে ওনার সাথে আরেক দুইজন নিয়ে কবরস্থানের দিকে আসে। তো উনি আসার আগ মুহূর্তে ওখানে কোনো আর কিছু মানে ঢিলাঢিলটা বন্ধ হয়ে যায়, ঢিল দেওয়াটা। তো উনি যখন ডাক দেয় যে আসেন নাকি, বলে হ্যাঁ আসি, তখন উনি ভিতরে ঢুকার পর উনি বলে কি হয়েছে, তখন ওই যে কবরস্থানে খাদেম ছিল উনি বলল যে ভাই এই অবস্থা, এই কবর লাশটা আপনার তখন মাটি দেওয়া যাওয়ার পর ঠিক এই অবস্থা থেকে এমন শুরু হয়েছে। তাহলে চলেন ওই কবরটা আমরা একটু জিয়ারত করে আসি অথবা কবরবাসীর জন্য দোয়া করে আসি। তো ওখান ওই মসজিদের ইমাম এবং কবরস্থান খাদেম আর সাথে যে দুইজন ছিল তারা মিলে ওই যে কবরটা রিসেন্টলি মাত্র দাফন করা হয়েছে ওটার সামনে যায়। সামনে যে ওখানে সবাই মিলে দোয়া দুস পড়ে এবং দোয়া দুস পড়ার পর উনি ওখানে আপনার সবার জন্য দোয়া করে। কিন্তু হঠাৎ করে যে ওই যে ইমাম ছিল মসজিদের, ইমাম সাহেবের যে খাদেম ছিল মুয়াজ্জিন সাহেব, উনি মানে একটু ফলো করে যে কবরস্থানে উনার মাত্র দাফন করে আসছে ওখানকার কিনার এক সাইডটা অনেকটা মানে গর্ত করার মতন অবস্থা, মানে কেউ গর্ত করে রাখছে। তখনকার ওই খাদেম মুয়াজ্জিন সাহেব বলে যে কবরস্থানে খাদেম সাহেবকে বললেন যে আপনি কি এটা ভালো করে মাটি দেন নাই? তখন বলে হ্যাঁ, আপনি যাওয়ার পর তো অবশিষ্ট যে কবরস্থানের মানে কবরের মাটি থাকে আমি তো ঠিক মতন দিছি, এখানে তো অনেক গর্ত, এই গর্ত তো তখন ছিল না। তখন ওই মসজিদের ইমাম বলে ঠিক আছে দেখি। উনি যখন দেখে যে গর্তটা বেশ খানিক, তো ওনারা হতবাক যে কবরস্থানে কেউ ছিল না, এমন কোনো কুকুর অথবা শেয়ালও তখন ঢুকেনি। তো এই গর্তটা এই কবরে আসলো কোথা থেকে অথবা কারণ কি? তখন উনি ওই হুজুর বিসমিল্লাহ করে যখন উনি গর্তর দিকে তাকায় তখন উনি ফলো করে ওই যে নতুন কবরটা খোঁড়া হলো, তো ওখানে যে উনি বেশ কিছুক্ষণ মাটি সরায় দেখার পর উনি ওখানে একটা তাবিজ পায়, উনি ওই কবরে একটা তাবিজ পায়। তখন বলে এই তাবিজ কোথা থেকে আসলো? কি এখানে যারা মানে ওই লাশের সাথে জানাজা দিয়ে আসে তা যাওয়ার পর তো এখানে আর কেউ ঢুকে না আমি ছাড়া, তো এই তাবিজ কোথা থেকে আসলো? আশেপাশে কি কোনো আপনি দেখছেন? কি না, সবাই যখন এখানে জিয়ারত করতেছিল একে একে আমি কোদাল এবং কি কবরস্থানের বাকি সরঞ্জাম ওই রুমে রাখার জন্য যাই, এরপর আমি সবাইকে বের করে দিই, আমি তো তালা মারি দিই, এরপর তো আর কেউ ঢুকে না। তখন ওই যে হুজুরটা ছিল ইমাম মসজিদের উনি বলল যে এই কবরস্থানে নতুন কবরে মাত্র তাবিজ হয়তো কোনো কুফরি কালাম করা থাকতে পারে, আচ্ছা চলেন আপনার রুমে যাই। তো ওই কবরস্থানে যে খাদেম ছিল ওই কবরস্থানের খাদেম, ওই মসজিদের ইমাম এবং সাথে যে আরও দুজন ছিল তারা মিলে ওই কবরস্থানের রুমে যায়। যার পর উনি তাবিজটা খুলে, ওই তাবিজটা খোলার পর ইমাম সাহেব যতটুকু উনি বুঝতে পারে যে ওখানে কুফরি কালাম জাতীয় কোনো একটা জিনের মতন আকৃতি কোনো একটা রাখা ছবি আঁকা আছে এবং সেই ছবিতে কয়েকজনের নাম লেখা আছে নিচে এবং কিছু মন্ত্র সেখানে লেখা ছিল। এবং ওই যে জিনের ছবিটা ছিল উনি বলে যে অদ্ভুত টাইপের কোনো একটা ছবি ছিল, মানে খুব ভয়ানক জাতীয়ভাবে। এবং এটাও ওনারা বুঝতেছিল যে ওইটাতে নগদ কোনো রক্ত ছিল ওই তাবিজটার ভিতরে, মানে ওনারা যখন খুলে
তখনও রক্তটা আহামরি আর কি, মানে একবারে যে ইয়ে হয়ে যাবে তা না, জমাট, মানে রক্তটা জমে আছে, অর্থাৎ এটা কিছুক্ষণ আগেই দাফন করা হয়েছে। তো হুজুর বলল তো এটার কারণেও এমন হতে পারে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমার একজন বন্ধু আছে যে কিনা এই বিষয়ে খুব মানে অভিজ্ঞ রয়েছে, তো আমি ওকে জিজ্ঞাসা করব, সমস্যা নেই, আপনি একটা কাজ করেন, আপাতত শুয়ে পড়েন, বাকিটা আল্লাহ ভরসা, আপনি দোয়া কালাম পড়ে শুয়ে পড়েন। তো তখন ওই কবরস্থানে খাদেম বলে না, যেহেতু এমন হচ্ছে আমি চলে যাই, আমি আমার বাসায় যাই, আপনারা চলেন আমার একটু আজ্ঞা দেওয়ার জন্য। তো ওই কবরস্থানে খাদেমের বাসা ওখান থেকে বেশি একটা দূর না, তো উনি ওখান থেকে সবাই মিলে ওখানে ওনাকে পৌঁছে দেয় এবং হুজুর যার যার জায়গায় উনি চলে যায়। এর পরের দিন বিকেলবেলা যখন ওই খাদেম জিজ্ঞাসা করে যে ওই তাবিজের কি খবর, তখন ওই মসজিদের ইমাম এমন কিছু বলে যেটা শোনার জন্য এই কবরস্থানের খাদেম প্রস্তুত ছিল না। ওই মসজিদের ইমাম বলে যে এটা যখন ছবি তুলে আমি আমার বন্ধুকে দেই, তখন আমার বন্ধু আমলের মাধ্যমে অথবা কোনো এক জিন্নাতের মাধ্যমে জানতে পারে এই যে নতুন করে যে লোকটা মারা গিয়েছে, এই লোকটা আপনার অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এবং এই এলাকার কোনো আশেপাশে কোনো তান্ত্রিক এই অ্যাক্সিডেন্টের যে লাশটা আছে এটার কোনো বাম পাশ অথবা ডান পাশের হাড্ডি মানে জাদু করার জন্য, এই হাড্ডিটা নেওয়ার জন্য এই তাবিজটা যখন ওনারা সবাই দাফন দিতে আসে, উনি এটার ভিতরে সেই শয়তান জিনকে জাগ্রত করার জন্য এই তাবিজটার মাধ্যমে ওই শয়তান জিনকে আহ্বানের জন্য এটা দাফন করে। এবং উনি যখন দাফন করার পর যখন উনি এটার মন্ত্র পড়া শুরু করে, সেই রিচুয়ালের ঠিক মাঝখানে এই আপনার ওটার কিছু যে শয়তান জিনের কিছু শব্দ উনি শুনতে পায়, এবং এই শব্দটা আপনিও কানে শুনতে পান, এবং আপনি যখন বের হন এই বের হওয়াটার টের পেয়ে ওখান থেকে দৌড়ে চলে যায়, মানে ওর কাজটা সমাপ্ত করতে পারে না, যার কোনো গর্তটা এখনও ছিল। পরবর্তীতে উনি বুঝতে পারছে যেটা কোনো ব্ল্যাক ম্যাজিক করার জন্য এমনটা হতে পারে, এবং কি ওই তান্ত্রিকের কোনো একটা ইয়া ছিল। তো ওই খাদেম আরও স্পষ্টভাবে জিজ্ঞাসা করলো যে আসলে বিষয়টা একটু যদি বলতেন। পরবর্তীতে ওনার ওই বন্ধু আসে বিকেলে, ওনারা নামাজ পড়ার পর বলে যে কিছু কিছু জাদু আছে অথবা কিছু কিছু নিয়ম আছে যেটা কোনো ব্যক্তি যদি অপমৃত্যু হয় এবং ওই অপমৃত্যু ব্যক্তির হাড় অথবা কাফনের কাপড় অথবা চুল অথবা এমন কিছু জিনিস আছে সেগুলো তান্ত্রিকরা সংগ্রহ করে, এবং তান্ত্রিক অথবা কবিরাজরা এটা সংগ্রহ করার পর সেখানে ওরা বিশিষ্ট কোনো এক আমল অথবা পদ্ধতি অথবা চিল্লা মাধ্যমে ওখানে শয়তান জিনকে আহ্বান করে। এবং এখানে এটা উনিও বলে যে এই ধরনের জিন্নাতগুলো যদি জাগ্রত হয় তারা খুব শক্তিশালী হয়ে থাকে এবং তারা খারাপ কাজের জন্য ব্যবহৃত হয়, এবং তাদের সাথে সাধারণ জিনের থেকে তাদের ক্ষমতা অনেক বেশি থাকে, এক ধরনের মাস্তান জিন জাতীয় বলতে পারে। তো এই যে রিচুয়াল উনি ওই কবিরাজ শুরু করতে চাচ্ছিল, যদি ওনাতে সার্থক হতো তাহলে উনি যে কোনো মানুষকে বান অথবা তাদের ক্ষতি সাধনা করার জন্য এই হাড্ডিটাকে ব্যবহার করতো। তো তখন ওই খাদেম জিজ্ঞাসা করলো কি কোন পাশে হাড্ডি, তো বলে যে বেশিরভাগ হচ্ছে বাম হাতের উপরের যে অংশটা হাড্ডি আছে সেটা, এবং বাম পায়ের যে হাড্ডিটা আছে এই দুটার মধ্যে একটা হাড্ডি সংগ্রহ করে। এবং অনেক সময় যারা আরও বড় রকমের তান্ত্রিক আছে যারা কুফুরি চর্চা করে অথবা কালো জাদুর চর্চা করে, তারা অনেক সময় ওই অপমৃত্যুর যে ব্যক্তির মাথাও সংগ্রহ করে থাকে। তো সেজন্য বলে যে আপনি যেহেতু এটা ওই তান্ত্রিকের চোখে পড়ে গেছে, আপনি একটা কাজ করেন ওটাতে আপনি লোহার কোনো কিছু দিয়ে ভালো করে একটু নজরআন্দারি করেন যাতে কোনো রকম সমস্যা না হয়। তো সেক্ষেত্রে উনিও মোটামুটি এটা জানার পর যে গতটা ছিল, হুজুর বলে যে আপনি বিসমিল্লাহ পড়েন এবং চারপাশে ওনারা চারজন দাঁড়ায়, চারকুল পরে আরও বিভিন্ন দোয়া কালাম পরে ওই গতটাকে মাটি দেওয়া যায়। এবং ওই যে তাবিজটা ছিল ওই তাবিজটা বিশেষ কোনো রুকায়ার মাধ্যমে আমলের মাধ্যমে তাবিজটাকে নষ্ট করা হয়, নষ্ট করে দেওয়ার পর ওটাকে আপনার পানিতে ফেলে দেওয়া হয়। তো এটাই ছিল আমার প্রথম ঘটনা। এরপর যে আমি আমার দ্বিতীয় ঘটনায় চলে যাব। তো দ্বিতীয় যে ঘটনাটা হচ্ছে এটা হচ্ছে একটা কালো জাদুর বিষয়, ব্ল্যাক ম্যাজিক। তো এটা যার সাথে ঘটেছে আমি ওর মতনই বলার চেষ্টা করব। তো এই ব্ল্যাক ম্যাজিকটা এমন একটা জাদু ছিল যেটা ওনার শরীরের জামা দিয়ে করা, মানে এইটা ওনার শরীরের জামার মাধ্যমেই জাদুটা করা হয়। এবং এই জাদু করার জন্য ওই ব্যক্তির চুল
এবং কি আপনার হাতের নখ এবং হচ্ছে শরীরের জামা বিশেষভাবে প্রয়োজন হয়। এবং যদি আমি আরেকটু খোলামেলা বলতে চাই যে এই ধরনের জাদু যদি কোনো ব্যক্তিকে করা হয়, ওই জাদুর নিয়ম অনুযায়ী 40 দিন, 41 দিন, 7 দিন অথবা 21 দিনের মাথায় ওই ব্যক্তিকে মানে সম্পূর্ণভাবে মারার জন্য এই জাদুগুলো প্রয়োগ করা হয়। এটা খুব কঠিন এবং খুব আপনার ভয়ানক জাদু পদ্ধতির মধ্যে একটি। তো হচ্ছে যে আমি শাহিন নামে যে ছেলেটি ছিল, এই ছেলেটি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। অসুস্থ, এমন অসুস্থ যে ও কিছু খেতে পারে না, অথবা আপনার শরীর থেকে ঘুম থেকে উঠলে প্রচণ্ড শরীর ব্যথা করে এবং মাথা ব্যথা করে। এবং ও একটা জিনিস দেখে, যখনই রাত্রে ঘুমানোর চেষ্টা করে বিভিন্ন রকমের দুঃস্বপ্ন দেখে, যে স্বপ্নের মাধ্যমে কেউ ওকে পিছনে ছুরি নিয়ে তাড়া করছে, যে ওকে মেরে ফেলবে, এমন কিছু। তো এই ধরনের যখন ও বিষয়গুলো একই জিনিস প্রায় দেখে এবং বিরক্ত হতে শুরু করে, এবং ওই জাদুর আসরটা যখন ওর উপরে শুরু করে, তখন ও একটু অন্যরকম হয়ে যায়। তো পরিবারে যেহেতু বাবা মা আছে, ওনারা একটু ফলো করে যে ছেলে হঠাৎ করে এত শুকিয়ে যাচ্ছে কেন। তো শাহিনের ভাষ্যমতে যে ও প্রায় রাতেই মানে ও খেয়াল করতো যে ঠিক যখন ও ঘুমিয়ে যায়, ফজরের আজানের আগের টাইমে অথবা এমন একটা টাইমে যে আজান দিবে, এর আগে দেখে যে কোনো একজন ব্যক্তি, তার চেহারা বোঝা যায় না, ওকে মারার জন্য আসতেছে এবং দৌড় দিচ্ছে। হঠাৎ করে কোন একটা গর্ত অথবা কোনো একটা পাহাড় অথবা কোনো জায়গায় একটা পড়ে যায়, চিৎকার দিয়ে ওঠে। তো একই জিনিস যদি প্রতিদিন হয়, তাহলে সবার বিষয় একটা ভাবার বিষয়। এবং পরবর্তীতে ওর বাবা ওকে নিকটের যে বড় মেডিকেল ছিল সেখানে চেক আপ করায় এবং আপনি মানসিক ডাক্তারও দেখায়, কিন্তু সেখানে শাহিনের শরীরে কোনো রকম কোনো সমস্যা হয় না, অথবা কোনো সমস্যা ধরা পড়ে না। মেডিকেল সায়েন্স অনুযায়ী তার শরীর সম্পূর্ণ সুস্থ। এখন বিষয় হচ্ছে, তাহলে প্রতিদিন একই স্বপ্ন একই সময় কেন দেখে, এবং ওর এই শরীরে মানে এভাবে মানে এমন হচ্ছে কেন? বিষয়টা যখন ওর আম্মু এবং আব্বু বেশি চিন্তা করে, তখন এই বিষয়টা ওর ফ্যামিলিভাবে সবাই জানাজানি হয়ে যায়। এবং মেডিকেল থেকে আসার পরও কোনো একদিন বাদ নেই যে একই জিনিস ও দেখছে না। তবে এইভাবে যখন 1 মাস থেকে 1.5 মাস পার হয়ে যায়, তখন সবাই বিষয়টাকে আরও সিরিয়াস নেয়। এর মাঝখানে বিভিন্ন মসজিদের ইমাম, হুজুর, কবিরাজের মাধ্যমে ওনারা পানি ঝাড়ফুঁক নেওয়ার চেষ্টা করে, কিন্তু বিষয়টি পরিপূর্ণভাবে কখনো সমাধান হয়নি। দিন যত যাচ্ছে শাহিনের শরীর ততটা খারাপ হচ্ছে। এবং যখন 1-1.5 মাস পার হয়, শাহিনের শরীরে বিভিন্ন জায়গায় দেখা যায় যে মানুষের আঁচড়ের দাগ এবং কালো কালো রঙের মানে জখম, মানে কোনো ব্যক্তিকে খুব গভীরভাবে মারার পর যে দাগগুলো হয়, এমন জখম হয়ে ওর শরীরে আর কি ভেসে ওঠে। যেহেতু একটু ফর্সা রঙের ছিল ওর শরীরে, কোনো একটা দাগটা স্পষ্টভাবে শরীরে ভেসে উঠে যায়। এই জিনিসগুলো দেখার পর ওর মা সন্দেহ করে যে না, এটা কোনো জাদু হতে পারে। তো সেই ক্ষেত্রে উনি ওনার গ্রামের একজন পরিচিত যে কবিরাজ আছে, সেই কবিরাজের কাছে উনি সেটা বলে যে আমার ছেলে এই অবস্থা, এখন কি করা যায়। ওই কবিরাজ ওনাকে বলে যে একটা কাজ করেন, আপনার ছেলেকে নিয়ে আপনি গ্রামে আসেন। তো শাহিনের গ্রামের বাড়ি ছিল সিরাজগঞ্জ। তো সিরাজগঞ্জে ও যেখানে থাকে সেখান থেকে বেশি মানে 2 থেকে 3 ঘন্টা রাস্তা। সিরাজগঞ্জে ওর বাবা, ওর মা এবং শাহিন চলে যায়। বলে রাখা ভালো, শাহিনের পরিবারে শাহিন হলো একমাত্র সন্তান এবং ওনাদের পরবর্তীতে আর কোনো সন্তান হয়নি। এবং শাহিন তাই তাদের খুব আদরের সন্তান ছিল। ওর কোনো একটা বিষয় নিয়ে পরিবার খুব মানসিকভাবেও আর কি টেনশনে ছিল। তো সেই ক্ষেত্রে ওই কবিরাজের কাছে নিয়ে যায়। বলে রাখা ভালো, ওই কবিরাজের নিয়ম ছিল কি, ওই কবিরাজের বয়স ছিল মিনিমাম ওনাদের ভাষ্যমতে 110 থেকে 20 হবে, প্রচণ্ড বয়স্ক। উনি ওনার শরীরে ভারে উঠতে পারে না। ওনার কবিরাজের সিস্টেমটা হচ্ছে, উনি ওনার যে রুমটা আছে সেই রুমের ভিতরে শুয়ে থাকে এবং পাশে একটা মাটির মতন উঁচা জায়গা আছে,
হ্যাঁ, উনি ওখানে শুয়ে শুয়ে চিকিৎসা করে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এবং ওখানে অনেক লোক আসা যাওয়া করে এবং বিভিন্ন কাজের জন্য, এবং উনি সেই গ্রামে অথবা সেই অঞ্চলের মধ্যে খুব নাম করা একজন। ওনাকে সবাই দাদিমা বলে ডাকে আর কি, দাদি বলে, দাদি কবিরাজ বলেও ওনাকে চিনে। উনি অনেক বছর ধরে উনি চিকিৎসা করে। তো যখন শাহিন এবং শাহিনের মা ওনার কাছে যায়, ওই কবিরাজের যে সহকারী ছিল তারা বলে দেয় যে আপনারা মাগরিব নামাজের পর, অর্থাৎ মাগরিব নামাজ শেষ করে তারপর এখানে আসবেন। ওই দাদি কবিরাজ কি করতো, যে মাগরিব নামাজের পরে উনি চিকিৎসা করত, এর আগে উনি মানে দিনের বেলা কোনো চিকিৎসা করতো না। তো যেমন কথা তেমন কাজ, শাহিনকে নিয়ে তার পরিবার সেই কবিরাজের কাছে যে চলে যায় মাগরিব নামাজের পর। তো সেখানে একে একে যখন সবার কাজ শেষ হয়, যখন শাহিনের পাল্লায় আসে, তখন দাদিমা শাহিনের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে এবং কিছুটা বলে যে এত দেরি করলি কেন, ওর অবস্থা তো বেশি ভালো না। তো শাহিন আবার এইসব বিষয় একটু অবিশ্বাসী, যেহেতু এই ইয়াং জেনারেশন এইসবগুলো নিয়ে খুব অনেকের বিশ্বাস হয়, অনেকের বিশ্বাস হয় না, এটা যার যার বিষয়। তবে যার সাথে ঘটে আসলে তখন সে বুঝতে পারে যে এটা অবিশ্বাসের কিছু নয়। জাদু, কালো জাদু এবং কুফরি কালাম এগুলো মানুষের জীবনে ঘটে, এবং যার সাথে হয় সেই একমাত্র টের পায় এটা কতটা ভয়ানক এবং কতটা মানে খারাপ। তো শাহিন কিছুটা অবিশ্বাসও করছে, আবার কিছুটা ওর সাথে যা হচ্ছে ও কোনো ব্যাখ্যা পাচ্ছিল না। সব মিলে শাহিন কিছুটা একটু অন্যরকম ছিল। তো ওই যে বয়স্ক যে কবিরাজটা ছিল, উনি ওনার হাতে তসবিহ নিয়ে বিড়বিড় কিছু একটা পড়তে থাকে। ঠিক ওই সময় উনি যেখানে শুয়ে থাকে তার পাশ থেকে একটা কবুতর বের হয়ে আসে। বলে রাখা ভালো, ওনার ওখানে কয়েকটা কবুতরের খাঁচা ছিল, কিন্তু ঢাকনা ছিল আর কি, ঢাকা অবস্থায়, মাটির ঘর। তো ওখানে ভিতরে কবুতর থাকতে পারতো, কিন্তু ভিতরটা এতটা একটু গভীর যেন ভিতর আপনার কবুতরটা আছে কি না এটা বাইরের মানুষ দেখতে পারতো না। তো উনি যখন উনি তসবিহ পড়তেছে, কিছুক্ষণ মধ্যে দেখে একটা কালো জাতের কবুতর এসে ওই যে একটা মাটি উঁচা করা গন্ডি আছে, হ্যাঁ, ওখানে বিভিন্ন রকম আপনার ফুল পড়া ছিল। বিশেষ করে যতটুকু শাহিন আমাদেরকে জানিয়েছে, ওখানে অসংখ্য দেখা যায় যে প্রায় বেশি যে সুগন্ধ ফুল, মানে যে ফুলগুলো থেকে অনেক সুন্দর গন্ধ বের হয় এমন। তো ওই ফুলের ওখানে যায় ওই কবুতরটা ওখানে দাঁড়িয়ে যায়, এবং দাঁড়িয়ে যায় ও কিছুক্ষণ আর কি কবুতর যেমন স্বাভাবিক ডাকে সে ডাকা শুরু করে। এবং ওই বয়স্ক যে দাদি কবিরাজটা ছিল ও কবুতরের দিকে তাকে মনে হচ্ছে ওই কবুতর ওনাকে কোনো কিছু বলছে, এবং উনি খুব মনোযোগ দিয়ে শুনছে। তো ওই দাদি তারপর বলে যে দেখ, তোর ছেলের নামে কুফরি কালাম করা আছে, তোর ছেলের শরীরে জামা দিয়ে কুফরি কালাম করা হয়েছে, এবং তোর ছেলের পিছনে 3 জন শয়তান জিন চালান করা আছে, তোদের বাড়ির আশেপাশে কোনো লোক। তখন ওর বাবা মা জিজ্ঞাসা করে যে কি আমাদের নাম বলেন, তখন বলে না আমি এটা বলতে পারবো না, তবে হ্যাঁ তারা তোর নিকট আত্মীয়। আচ্ছা সত্য করে বলতো তোদের কোনো জমি জমা নিয়ে কি কোনো ঝামেলা আছে? তখন শাহিনের বাবা কিছুটা নরম সুরে বলে হ্যাঁ, জমি জমা নিয়ে আমার পরিবারের মধ্যে অনেক ঝামেলা হচ্ছে, এবং সেটা নিয়ে অনেক আগের থেকেই। একমাত্র সন্তান তোর এটা? কি হ্যাঁ, এটা আমার একমাত্র সন্তান। অর্থাৎ ওই যে পরিবার ছিল শাহিনের পরিবার, একমাত্র ওয়ারিশ সূত্রের মালিক শাহিন ছিল, এবং তাদের সম্পত্তি নিয়ে পারিবারিকভাবে যে এই জাদুটা করা হয়, এবং এই জাদুটা করা হয় শাহিনের শরীরের জামা মাধ্যমে। এবং এটাও বলে রাখি, শাহিনের যে জামাটা নিয়ে গেছে ওই কবিরাজের ভাষ্যমতো ওই জামার ভিতরেই জাদু করা আছে। জিনিসটা যখন আমরা আরেকটু ক্লিয়ার হয়ে শাহিনকে জিজ্ঞাসা করি যে এই জামাটা দিয়ে জাদু করার বিষয়টা তুমি ওনার কাছ থেকে কীভাবে জানলা, তখন ওই বয়স্ক মহিলার যে সহকারী উনি আমাদের যেভাবে জানায় যে ওই শাহিনের যে জামাটা ছিল ওই জামাটা দিয়ে একটা পুতুল তৈরি করা হয়। ওই পুতুল করার পর ওই পুতুলে 41টা সুইয়ের মাধ্যমে বিভিন্ন জায়গায় নির্ধারিত কিছু জায়গা আছে, সে জায়গার ভিতর ওই সুইগুলো দেয়, এবং সুইগুলো দেওয়ার পর ওই পুতুলের ভিতরে আপনার
বিভিন্ন প্রাণীর রক্ত, এমন হতে পারে সেটা মুরগির হতে পারে, খাসির হতে পারে, গরুর রক্ত হতে পারে, বিভিন্ন প্রাণীর রক্ত এবং কিছু নাপাক জিনিস দিয়ে একটা মাটির পাতিলে বন্দি করা হয়। এবং বন্দি করার পর এটা যে কোনো কবরস্থান, শ্মশানঘাট অথবা 3 রাস্তা 4 রাস্তা মানে বটগাছ, বিভিন্ন যার যার বিভিন্ন রিচুয়াল অনুযায়ী সেখানে দাফন করা হয়। তখন ওই যে দাদির যে খাদেম, ওনাকে জিজ্ঞাসা করা হয় যেটা কীভাবে মানে কোথায় করা হয়েছে, আপনি কি বলতে পারবেন? উনি তখন কিছুটা চুপ থেকে ঠিক আছে যান, আজকে চলে যান, আমি জেনে আপনাকে বলবো। তো ওনার সাথে সেদিনকার কথাবার্তা বলে শাহিন এবং তার পরিবারের সবাই বিদায় নিয়ে নেয়। পরবর্তীতে শাহিন আরও আগ্রহ হয় যে আমাকে কে জাদু করবে। আর সত্য কথা বলতে হলো, যেখানে যেখানে উনি যেভাবে বলছে তার শরীরে কিছু কিছু জায়গার চিহ্ন ঠিক সেভাবেই মানে দেখা যাচ্ছে। যে যেমন শাহিন আমাদের বললো যে ওর গলার এই পাশে চিহ্ন ছিল, 2 হাতের কনুইতে চিহ্ন ছিল, মানে কালো কালো দাগ ছিল। এগুলো কি সেটার লক্ষণ? ও আরেকটু মানে বিশ্বাস হতে চাচ্ছিল। তখন ওই খাদেমের কাছে শাহিন একা যায় জিজ্ঞাসা করার জন্য, আসলে ভাই আমাকে একটু যদি বলতেন বিস্তারিত। তখন ওই শাহিনের কাছে ওই জাদু আপনার যে কবিরাজ ছিল, ওই কবিরাজ বলে, দেখেন আমি আমার পোষা জিন্নাতের কাছে জিজ্ঞাসা করেছি, সে আমাকে যা বলল যে আপনার শরীরে জামা দিয়ে যে পুতুলটা করা হয়েছিল এবং সেই পুতুলে কালো মুরগির রক্ত দিয়ে ওরা একটা জাদু করেছিল, যেন আপনি আস্তে আস্তে আপনি শুকিয়ে যাবেন এবং শুকিয়ে যাওয়ার পর আপনি কোনো রোগ দেখা দেবেন, আপনি মারা যাবেন। এবং এটাকে তান্ত্রিক নিয়মে নারী কাটা বান বলা হয়। অনেক সময় এই বানগুলো শরীরে বিভিন্ন অংশে জোরালোভাবে দেখা যায়। এবং আপনার যে জামাটা আছে সে জামাটায় একবারে 41টা সুই আছে, প্রত্যেকটা সুইয়ের ভিতরে বিভিন্ন নাপাক জিনিসের মাধ্যমে ওটাকে মানে সিদ্ধি করা হয়। এবং বর্তমানে আপনার নামে 3টা জায়গায় এই পুতুলটা আছে। বলে আমার তো জামা কাপড়ের বিষয়ে তো একটা পুতুল থাকতে পারে, 3টা কিভাবে? মানে একটু ক্লিয়ার হওয়ার জন্য তখনও বলতেছে, দেখেন একটা পুতুল আছে, একটা কবরস্থানে মাটির যে পাতিল আছে সে পাতিলে উল্টো করে দিয়ে সেখানে আপনার পিঠা বানানোর সময় যে চারপাশে যে আপনি আটা দিয়ে দেয়, ঠিক আটা দিয়ে মুখটা দাফন করে দেয়। এবং সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে কোনো জিন অথবা কোনো মানুষ সহজে যেন ওটা ধরতে না পারে, ওই মাটির পাতিলের চারপাশে কুফরি মন্ত্র দ্বারা মানে বেঁধে দেওয়া হয়, কুণ্ডলি দেওয়া হয়, যেন কেউ সহজে ওটা ধরতে না পারে। ধরতে গেলেও তারও যেন ক্ষতি হয়, যার কারণে আমাদের জিনগুলো তাকে স্পর্শ করতে পারছে না। দ্বিতীয় যেটা হয়েছে যে এই একই পুতুল একটি পুরনো বটগাছের যে শিকড় আছে সে শিকড়ের নিচে দাফন করা আছে, তবে হ্যাঁ সেটা আপনারা ধরতে পারবেন। আর 3 নাম্বার যে পুতুলটা আছে সে পুতুলের খবর এখনো আমরা জানতে পারিনি। তো উনি যখন শাহিন যখন এগুলো পরিপূর্ণভাবে জানার পর মার কাছে বলে, এবং ওর মা বাবা তখন আরও স্থানীয় কয়েকজন লোক নিয়ে তাদের সাথে কথাবার্তা বলে, কবিরাজের সাথে কথাবার্তা বলে ওই পুতুলের সন্ধানে ওনারা যায়। তো কবিরাজ যেভাবে যে জায়গার কথা বলেছিল ঠিক সেই জায়গায় সেভাবে ওই পুতুলগুলো ওরা পায়। এবং তারপর বলেছিল যে সহজে এভাবে ধরতে পারবে না, তাই তারা কি করে, ওই যে কবিরাজ ছিল সে কবিরাজের কাছে উনি কবিরাজ 3টা গামছা পরে দেয়, লাল গামছা। ওই গামছার ভিতরে উনি পরে দেওয়া বলে যে তো আপনারা সরাসরি হাত দিয়ে ধরেন না, এই গামছা দিয়ে ওগুলো সব পেঁচায় নিয়ে আসবেন, একটা গামছার ভিতরে একটা। এখন 2টা জিনিস পাওয়া যায় কিন্তু 3 নাম্বার জিনিসটা পাওয়া যায় না। তখন ওই যে শাহিন আর তার পরিবার আবারও নতুন করে ওই কবিরাজের কাছে যায়, দাদি কবিরাজের কাছে যায়। এবং দাদি কবিরাজ সে আগের মতন করে উনি কিছু বিড়বিড় করে বলতে থাকে। এবং এবার কালো কবুতরের জায়গায় এবার একটা সাদা কবুতর আসে, রং তার সাদা। ওই কবুতর এসে অনেকক্ষণ সময় ধরে ওই দাদির কাছে কথা বলার চেষ্টা করে। এবং এক পর্যায়ে দাদি বলে যে দেখ 3 নাম্বার যে পুতুলটা যেখানে আছে সেখানে তোরা সহজে পারবি না, এটা তোদের বড় রকম ক্ষতি হবে, আমিও পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমার বয়স হয়ে গেছে, আমাকে ওই যে খারাপ জিনরার মাধ্যমে চালান করাছে ওরা আমার ক্ষতি করে দিবে, আমার পক্ষে সম্ভব না, তুই একটা কাজ কর, তুই অমুক একটা লোক আছে ওই লোকের সাথে কথা বলে তুই এই জিনিসটা উদ্ধার কর, আমার বয়স হয়ে গেছে, আমি আর পারবো না।
এটা বলে যখন ওনাকে বলে তখন শাহিনের মা এবং বাবা ওনাকে খুব অনুরোধ করে যে আপনি একটা ব্যবস্থা করে দেন। তখন উনি বলে, দেখ আমি পারবো না, তবে যার কাছে বলছি তার কাছে আমার নাম বল, ও পারবে, ও আমার গুরু ভাই। অর্থাৎ আমি যখন এই দীক্ষা নেই তখন ও সেখানে দীক্ষা নেয়, তবে ও হিন্দু, তবে তাদের উপকার করবে, যা। এটা যখন বলে দেয় তখন ওরা মোটামুটি মনটা খুব খারাপ হয় এবং ওই যে আপনার শাহিন ছিল, এই দুটা উদ্ধার করার পর ওটাকে নষ্ট করার পর শাহিনের শরীরটা আরও বেশি ক্লান্ত হয়ে যায়। অর্থাৎ ওই যে জাদুটা এবং ওই যে জিনগুলো অলরেডি জানতে পারলো যে দুটা উদ্ধার হয়েছে এবং এবার যদি তৃতীয়টা উদ্ধার হয়ে যায় তাহলে ওদের জাদু আর কাজ করবে না এবং ওই জিনগুলো মুক্তি পেয়ে যাবে, ওদের ওয়াদা পূর্ণ হবে না। ওনারা সেদিনকাই তাড়াহুড়ো করে ওই কবিরাজের কাছে যাওয়া রওনা করে। এবার আরেকটু যদি ক্লিয়ার করি, দাদি কবিরাজের যে সহকর্মী ছিল, যে কবিরাজ সে হিন্দু, সে ছিল একজন কালী সাধক এবং ওনার বাসা হচ্ছে ওনার গ্রাম থেকে আরও দুইটা থেকে তিনটা গ্রাম পরে। আমি জায়গার নাম বলবো না যেহেতু অনেকে চিনে এই জায়গাটা। তো 2-3টা গ্রামের পরে হচ্ছে তার গ্রাম এবং উনি সেখানকার খুব নাম করা একটা সাধু। হিন্দুদের মধ্যে অনেক সাধু গোসাই আছে, তো উনিও ওখানকার খুব নাম করা। তো ওনারা কোনোভাবে পরিচয় পেয়ে ওখানে যায় এবং ওনারা যায় দেখে উনি এখানেও বসে। ওনার বসাটার সিস্টেম ছিল, উনি যেখানে বসতেন তার পিছনে ছিল একটা বড় রকমের মন্দির, কালী মন্দির ছিল এবং সেই ওখানে ঠিক পায়ের নিচে উনি বসতো মাটির একটা ঘটি নিয়ে। উনি একটা মাটির ঘটিতে এবং ওখানে তাকিয়ে তাকিয়ে ওনারা মন্ত্র অথবা কোনো মাধ্যমে উনি সব কিছু মানুষকে বলতো এবং চিকিৎসা দিত। তো শাহিন এবং তার পরিবার যখন বিষয়টা জানতে পারে, উনি লাইনে তখন ওখান থেকে ওনাকে কথা বলার জন্য যায়, তখন বলে আপনারা বসেন, আমি আগে রুগী শেষ করি। উনি হয়তো কিছুটা বুঝতে পারে এবং ওনার ওখানে আপনার লাইন ধরে যেতে হয়, মানে এত মানুষের ভিড়। তো শাহিন যেটা বলে যে লোকটার কথা দাদি ফকির বলেছিল, সেই লোকটার হাতে শাখা ছিল অনেকগুলো, কিন্তু সে ছিল পুরুষ, হাতে শাখা ছিল, উনি শাখা পরতো এবং মাথায় তিলক দিত, সিঁদুরের মতন আর কি তিলক ধারণ করত। এবং উনি পানি, ওনার সামনে যে পানির একটা কলস ছিল অথবা আপনার লোটা ছিল, এখানে তাকিয়ে তাকিয়ে উনি মানুষের কাছে কথাবার্তা বলতো, অথবা উনি ওই পানিতে তাকিয়ে কোনো কিছু একটা বুঝ পরামর্শ করতো। যেমন দাদি কবুতরের কাছ থেকে জানতো, আর এই ওনার যার কাছে উনি পাঠাইছে উনি পানিতে তাকিয়ে তাকিয়ে মানে রুগীদের সব সমস্যার কথা বলতো। তো যখন শাহিনের পাল্লা আসলো তখন শাহিন আগে প্রশ্ন করলো, আচ্ছা আমি দেখলাম আপনি সবাই ওই পানির দিকে তাকিয়ে আছেন, পানির দিকে কেন তাকিয়ে আছেন? তখন উনি প্রশ্ন করলো যে আমি পানিতে তাকাই না, ওখানে আমার কিছু জিনিস আছে, আমার সিদ্ধি সাধনার মাধ্যমে আমি যা পাইছি, আমি পানিতে আমার কিছু জিনিস আছে, ও আমাকে সব কিছু বলে দেয়। তখন শাহিন কিছুটা মানে বুঝলো, তার মানে এক একজনের পদ্ধতি এক এক রকম হতে পারে। তো উনি বললো যে আপনি কি কারণে আসছেন আমি আগে জানি, আমাকে দিদি বলে দিছে, অর্থাৎ উনি ওনাকে দিদি বলে দিচ্ছে। তবে শুনেন, কাজটা সহজ না, আপনার আজকে যায়েন না, আজকে থাকেন, আপনি পুতুলের বিষয়ে আজকে আমি কাজ করে দিব, তবে আমার কিছু জিনিস লাগবে, সেই জিনিসগুলো আপনি প্রস্তুত করেন। তো উনি শাহিনদের কাছ থেকে কয়েকটা জিনিস চেয়েছে, এর মধ্যে প্রধান জিনিসটা হচ্ছে আপনার একটা খাসি লাগবে, আর হচ্ছে আপনার 3টা মুরগি লাগবে, আর হচ্ছে আপনার বিভিন্ন জিনিস যেটা ওনাদের রিচুয়ালে প্রয়োজন হয়, বেশ কিছু জিনিস সংগ্রহ করার জন্য উনি বলে। তো ফাহিমের বাবা রীতিমতন সব কিছু পরিপূর্ণভাবে ওগুলো প্রস্তুত করার পর যখন রাত হয়, অর্থাৎ উনি বলে যে যেহেতু আজকে মঙ্গলবার রাত, আমি আজকেই যাব, এগুলো নিয়ে সব শ্মশানঘাটে যেতে হবে, তবে হ্যাঁ আমার সাথে শুধু শাহিন আর শাহিনের বাবা যাবে, আমি থাকবো, আপনারা কেউ যেতে পারবেন না। শাহিনের মা তখনকার অনেক অনুরোধ করে যে আমাকে নিয়ে যান, কি না সম্ভব না, আমার সাথে শুধু আপনার 3জন ব্যক্তি ছাড়া যেতে পারবেন না। তো শাহিন, উনি ওই তান্ত্রিক এবং কি হচ্ছে ওনার বাবা মিলে যখন রাত 12টা থেকে 1টা বাজে, ওনারা যে সময়টা বলেছিল সে সময় শ্মশান ঘাটের দিকে চলে যায়। ওই যে তান্ত্রিকটা ছিল, ওই তান্ত্রিকের বাসা থেকে শ্মশান ঘাট মোটামুটি একটু দূর ছিল, আধা ঘন্টার মতন। তো উনি ওখানে চলে যাওয়ার পর উনি যেখানে মানুষ পুরানো হয় সেই পুরানো চারপাশে 4টা মোমবাতি জ্বালায়
এবং চারপাশে 4টা সন্দেশ জাতীয় দেয়, এবং যে মুরগি ছিল মুরগিগুলো কোনো মন্ত্র বিড়বিড় করে প্রথম একটা মুরগি কাটার পর চারপাশে রক্ত দিয়ে একটা গোল চক্র তৈরি করতেছে। দ্বিতীয় মুরগি কাটার পর ওইটা রক্ত দিয়েও আপনার চক্র শুরু করলো। তৃতীয় মুরগি কাটেও ওই রক্ত দিয়ে গোল একটা সার্কেল করতেছে। মানে ওই কবিরাজ 3টা মুরগি কেটে ওর রক্ত দিয়ে সার্কেল করে, এবং 3টা মুরগির মাথা 3টা পাশে, যে আপনার মানুষ যে চারপাশে 4টা ইয়া থাকে 3টা রাখে, আর একটা জায়গায় মুরগির 3টা যে বডি ছিল সে বডি রাখে। এরপর যে খাসিটা ছিল ওই খাসিটা এক কোপে ওইটা জায়গায় মানে ফেলে দেয়, এবং সে রক্তর উপরে উনি কিছু জিনিস, এবং মাঝখানে বলে রাখা ভালো ওই যে শাইন ছিল, শাইনের জামা পরনে যেটা ছিল সেটা খুলে ফেলা হয়। জামাটা উপরে যে পার্টটা ছিল সেটা খুলে সেই রক্ত দিয়ে উনি ওই জামাটাকে দিয়ে উনার মতন করে একটা খড় আপনি দিয়ে ওটাকে একটা পুতুল বানায়, এবং শাইনের শরীরে একটা গামছা পরিয়ে দেয়। এখন সেই ভয়ানক ক্রিচলের পালা। ওই তান্ত্রিক ওনার কোনো বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকে এবং অগ্নিকুণ্ডে হোম করতে থাকে, এবং ওই রক্তদের যে পুতুল ছিল ওই পুতুলের ভিতরে একটু পর পর আপনার একটু পানি আর বেলপত্র, একটু পানি পানি বেলপত্র এবং মাঝখানে একটু ঘি। তো যখন 1-2 ঘন্টা পার হয়ে যায় তখন ওই তান্ত্রিক বলে যে দেখ এখন যা হবে অথবা হতে যাচ্ছে তোমরা কেউ ভয় পাইও না, তোমরা আমার কাছাকাছি আসো। তো ওই তান্ত্রিক ওনার হাতে যে একটা ছুরি ছিল ওই ছুরি দিয়ে চারপাশে একটা গন্ডি কেটে বলে যে আর যাই হোক তোমরা দুজন এখান থেকেও ভয়ে উঠবা না, এবং আমি যতক্ষণ না বলবো সে পর্যন্ত কথা বলবা না, এবং তোমরা কোনো মতেও যেন তোমরা এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করো না। তুমি যদি এই গন্ডি পার হও তাহলে মনে রেখো এখানে যা হবে তার দায়ভার আমি না। এবং শাহিনের বাবাকেও বলে দেয় যে সাবধান। ওই তান্ত্রিক এতটা নিপুণ ছিল তার কাজে, উনি পরিপূর্ণভাবে জনকা মন্ত্র পড়া শেষ করে ওই যে রক্তাক্ত যে পুতুলটা ছিল যেটা আপনার শাহিনের জামা দিয়ে তৈরি সেখানে আগুন ধরিয়ে দেয়, এবং আগুন ধরিয়ে বিভিন্ন কাঠ দিয়ে ওইটা আগুনটাকে আস্তে আস্তে বাড়তে থাকে। এবং ওই যে 3টা মাথা ছিল মুরগির, প্রথম মাথা শাহিনের মাথা দিয়ে 7টা ঘুরান দিয়ে প্রথম মাথা ফালায়, দ্বিতীয় আবার 7টা ঘুরান দিয়ে দ্বিতীয় দেয় মুরগির, তৃতীয় যে মুরগির মাথা ছিল ওটা দেয়, সর্বশেষ যে মুরগির বডি ছিল এগুলো উনি ওই শ্মশানের পিছন দিক থেকে মানে পিছন থেকে উনি মানে ফালাই দেয় যে কোথায় যাবে এটা চিন্তা না করে। এরপর যে লাস্টে যে এবার যে ছাগলের মাথা ছিল ওই ছাগলের মাথাটা ঠিক ওই আগুনের সামনে ওই অগ্নিকুণ্ডের সামনে রেখে জিব্রাটা টান দেয় ছাগলের, এবং টান দিয়ে ওই ছাগলের জিব্রাতে সুই দিয়ে মন্ত্র পড়ে আর একটা করে আপনি সুই ঢুকায়, মন্ত্র পড়ে একটা করে শুধু এমন 108টা সুই ওই যে ছাগলের জিব্রা ছিল যেটাকে বলি দেওয়া হয়, মাথাটা আলাদা ছিল, ওই মাথাটায় 108টা সুই ওখানে একটা একটা করে দেওয়া হয়। দেওয়ার ঠিক পর উনি যখন মন্ত্র পড়া শুরু করে শ্মশানঘাটটা হঠাৎ করে ওনাদের ভাষ্যমতে যে শ্মশানঘাটটা হঠাৎ করে যেমন কোনোভাবে মাটি শুদ্ধ কাঁপা শুরু করে। তো হঠাৎ করে বিভিন্ন রকমের শিয়ালের শব্দ, যে শিয়াল একত্র চলে যেমন কান্নাকাটি করে অথবা ডাক দেয় এমন শব্দ শুরু হয়, এবং ওই শব্দতে শাহিন এবং শাহিনের বাবা কিছুটা ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর দেখে ওই যে ছাগলের মাথাটা ছিল ওই ছাগলের মাথার ভিতরে যে জিব্বাটার ভিতরে 108টা সুই উনি মন্ত্র পড়ে দেয়, ওই ছাগলের মাথাটা আগুনের পাশ দিয়ে আমরা ঘুরতেছে। এটা বাস্তবে কেউ না দেখলে বুঝতে পারবে না। শাইন বলতেছে যে এটা বাস্তবে না দেখলে কেউ বিশ্বাস করবে না, তবে হ্যাঁ আমি দেখছি যে ছাগলের মাথাটা আগুনে ঘুরতেছে, এবং এটা অনেক পুরানো তান্ত্রিক প্রক্রিয়া। যখন ওই মাথাটা ঘুরতে ঘুরতে আগুনের মাঝখানে পড়ে যায় তখন ওই যে আপনার অগ্নিকুণ্ডটা ছিল ওটা মনে হয় আরও 1 থেকে 1.5 হাত পর্যন্ত আগুনে উপরে উঠে যায়। যাওয়ার পর তখন ওই তান্ত্রিক ওখানে ভিতরে বেলপত্র এবং ঘি দিয়ে ওনার মন্ত্র সিদ্ধি করার যে প্রক্রিয়া ছিল উনি করতে থাকে। করার এক পর্যায়ে ওখান থেকে কোনো একটা অদৃশ্য শক্তি চারপাশে তুমুল বাতাসের মতন শুরু করে, এবং ওই যে আপনার শাহিন আর শাহিনের বাবা যে গণি ছিল চারপাশে ওনারা যদি বললো যে বিভিন্ন রকম কান্নার শব্দ, হাসির শব্দ এবং ঘেঘুরো মানে যে আপনার এই আছে ঘোড়ার ডাক, এগুলো ওনারা শুনতেছিল। তো ওনারা ভয় না পেয়ে মানে ওনার কথা অনুযায়ী ওখানে স্ট্রংলি ওখানে ছিল।
তো সেই মতন করে যখন আস্তে আস্তে ওই শব্দ থেকে আস্তে আস্তে সব ঠান্ডা হওয়ার পর ওই যে আপনার তান্ত্রিক এবার বলল যে কিরে আসবি না, হাজির হ, এক্ষুনি হাজির হ বলছি, নাহলে তুই আজকে শেষ করে দিব তোকে, বন্দি করে দেব। হঠাৎ করে কোনো একটা আগুন থেকে ওখানে উনি শব্দ করছে যে আমাকে কেন ডাকলি, আমাকে কেন ডাকলি বল। তখন বলল যে এই ছেলের নামে যে জাদুটা ছিল সেটা নিয়ে আয়। তখন বলল যে এই ছেলের নামে যে জাদুটা দাফন করা আছে সেটা খুব কুফরি কালামের মাধ্যমে, জাদুর মাধ্যমে করছে, এটা ওঠার সাথে সাথে এই ছেলের ক্ষতি হয়ে যাবে। তখন বলল যে যেভাবে ভালো হয় আমাকে সাহায্য কর, মানে বিভিন্ন রকমের দোহাই টোহাই দিয়ে এক পর্যায়ে কয় ঠিক আছে আমি 1 সপ্তাহ দিতে পারি। এই পুতুল আনার পর এই পুতুলের শরীরে যে সুইগুলো গাড়া আছে সেই সুইগুলো সারা দিন যেখানে অন্ধকার থাকে, অর্থাৎ যেখানে কখনো সূর্যের আলো পৌঁছায় না তেমন জায়গায় এটাকে দাফন করে দিতে হবে। তাহলে এই ছেলে 7 থেকে 14 দিনের মধ্যে সুস্থ হবে। যদি এর ব্যতিক্রম হয় তাহলে এই ছেলে বাঁচবে না আর কি, এমন একটা কথা উনি বলল। পরবর্তীতে ওই যে তান্ত্রিক নিয়মে ওরা ওটা করার পর ওই পুতুলটা কোনোভাবে ওই তান্ত্রিকের পালিত যারা ছিল তারা তাকে ওটা এনে দেয় এবং ওই সুইগুলো ওই শৈলে রক্তাক্ত কাপড় এবং কিছু জিনিসগুলো নিয়ে শোধন করার পর ওনাদের যে গ্রামের বাড়ি ছিল যেখানে সূর্যের আলো পৌঁছাতো না আর কি, ওনারা ওখানে একটু বড় কোনো একটা করে দেয়, দালান করে দেয়, মানে সূর্যের আলো পৌঁছাতে না পারে সেই সিস্টেম করে দিয়ে ওটা ওখানে দাফন করে দেয়। এবং এখন স্টিল এখন এটা আছে এবং শাইন এখন কলেজে পড়ে, সুস্থ আছে। এবং এই কালো জাদুর যে অভিজ্ঞতাটা এটা শাইন আমাদের কাছে যেভাবে শেয়ার করেছিল বাস্তবে আরও এটার অনেক ভয়ানক ছিল, তবে শাইনের মুখে যেমন ছিল আমরা তেমনই বললাম। এটা ছিল আমার দ্বিতীয় ঘটনা। এখন আমি আমার সর্বশেষ যে ঘটনাটা রয়েছে সেটা এখন আপনাদের মাঝে শেয়ার করব। ঘটনাটা হচ্ছে একজন অ্যাম্বুলেন্স যে ড্রাইভার ছিল তার থেকে আমার সংগ্রহ করা। তো উনি মাতোয়াইল ড্যামরা যে আছে যাত্রাবাড়ির দিকে, তো সেখানে উনি বসবাস করতেন। তো সেটা উনি প্রায় সময় আপনার যে মেডিকেলগুলো ছিল সেই মেডিকেলগুলো থেকে উনি লাশ আজিমপুর কবরস্থানে অথবা যদি কোনো মানে যারা পরিচিত যারা আছে তারা যদি বিভিন্ন জায়গা যেতে বলে তো সেখানে উনি লাশগুলো নিয়ে যেত। তো এমন একটা ঘটনা যার কারণে উনি ওনার এই অ্যাম্বুলেন্সের যে গাড়ির চাকিটা উনি ছেড়ে দেয়, সেই ঘটনাটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো যে ড্রাইভারটা ছিল ওই ড্রাইভারটার নাম ছিল হচ্ছে আপনার আসলাম। তো এই আসলাম আপনার ড্যামরাতে থাকতো এবং সে প্রতিনিয়ত যে ঢাকা মেডিকেল এবং বিভিন্ন যে মেডিকেলে ছিল যে লাশবাহী যে গাড়িগুলো ছিল এগুলো এবং অ্যাম্বুলেন্স দুটাই উনি চালাতো। তো হঠাৎ ওনার কাছে রাত 10টা থেকে 11টায় ফোন আসে যে একটা লাশ আছে, সে লাশ নিয়ে যেতে হবে আপনার মানিকগঞ্জ একটু চরের ভিতরে আর কি, তো সেখানে আপনার লাশটা নিয়ে যেতে হবে। তো ওই যে ড্রাইভার ছিল আসলাম, তো আসলাম যেহেতু ড্রাইভার এবং ওটা বিভিন্ন কাজে সবাই জানে এবং ওরা কাজই সেটা, তো সেখানে মোটামুটি ও আর সাথে আরেকজন স্টাফ ছিল, যে স্টাফের নাম ছিল আশিক। তো এই আসলাম আর আশিক দুজনে মিলে তো চলে যায়। তো লাশটা ছিল হচ্ছে আপনার আজিমপুরের, তো ওখানকার আশেপাশে কোনো মেডিকেল ছিল সেখানে। তো ওখানে মোটামুটি লাশটা কাছে যায় এবং ওখানে যে আত্মীয় স্বজন আছে জিজ্ঞেস করে যে কিসের লাশ ভাই, তখন বলে যে এটা আপনার ভালোবাসার বিষয় নিয়ে ছেলে আত্মহত্যা করে এবং গলায় ফাঁসি দেয় আর কি। তো গলায় ফাঁসির লাশটা ওনারা গ্রামে নিয়ে যাবে, মানিকগঞ্জের দিকে আর কি গ্রাম, ওখানে উনি নিয়ে যাবে। তাই বলে আচ্ছা সমস্যা নেই, তো ভাড়া মিটিয়ে সব কিছু রেডি করে ওনারা লাশটাকে নিয়ে যায়। তো মোটামুটি সব কিছু মিলে কাগজপত্র সহকারে ওরা 1টা থেকে 1:30টার সময় সে লাশটা ওখান থেকে নিয়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। তো মোটামুটি যেহেতু গভীর রাত, যতটুকু স্পিড পাওয়ার দরকার অথবা রাস্তায় চলার দরকার সেই অনুযায়ী ওনারা একটু মোটামুটি দ্রুত যাওয়ার চেষ্টা করতেছে। তো যখন নীরব যে জায়গাগুলো আছে তখন আপনার মানিকগঞ্জে যাওয়ার আগে আপনার ধামরায় কিছু রাস্তা আছে নীরব জায়গা, তো বলে রাখা ভালো তখন ওইখানে হয়তো কোনো একটা ব্রিজ ছিল যেটা নির্মাণ কাজ চলতেছিল, তো যার কারণে উনি একটু ভিতরে অর্থাৎ
ধামরাইয়ের একটু ভিতর দিয়ে অন্য কোনো রাস্তা দিয়ে উনি গাড়িটা নিয়ে মানিকগঞ্জের দিকে যাবে, তো সে প্ল্যান করে যাচ্ছিল। তো সেখানকার মধ্যে একটা রাস্তা ছিল আপনার কালামপুর সাটুরিয়া রাস্তার দিকে মেবি, তো ওদিকের কোনো একটা নীরব জায়গা, যে আশেপাশে গ্রাম আছে, মাঝখানে রাস্তা, মানে গাছগাছালি থেকে শুরু করে অনেকটা নীরব, মানে যেখানে 9টা থেকে 10টার পর তাদের জন্য অনেক গভীর। তো সেখানে সেইটা নিয়ে সে একবার রাত 1টা 2টা মানে পরে রওনা দিচ্ছে, এবং কি খুব ভালো স্পিডে। তো বলে রাখা ভালো যে ধামরাই কালামপুরের যে সাইটগুলো আছে সেখানে বেশিরভাগই সনাতন ধর্মী যারা অবলম্বী ভাই বোনের আছে তাদের বসবাস সবচেয়ে বেশি, এবং সেখানে মন্দির, শ্মশানঘাট এবং বিভিন্ন জায়গাটা একটু বেশি, এবং সেখান থেকে আমরা গল্পটা বেশি সংগ্রহ করি অনেকের মুখ থেকে। তো ওই যে আসলাম, ড্রাইভার আসলাম আর কি, ড্রাইভার আসলাম যখন ওই লাশটা নিয়ে ওখানে যাচ্ছে, তো ওখানে কয়েকটা গ্রাম পার হওয়ার পর একটা গ্রাম ছিল যে ওটা আর একটু নীরব ছিল, এবং ওটা 90%ই লোক ছিল সনাতন ধর্মে, এবং জায়গায় ওখানে অনেক বড় বড় 2-3টা শ্মশানঘাটও ছিল। তো যেহেতু ফাঁসির, তো সাথে যে আপনার আশিক ছিল, তো মোটামুটি আশিক আর আপনার আসলাম, ড্রাইভার আসলাম মিলে ওখান দিয়ে কথা বলতে বলতে, একটার পর একটা কথা বলতে বলতে, মানে দুজনকে ব্যস্ত রাখার চেষ্টা করে ওখান দিয়ে যাচ্ছিল। তো সেই সময় যখন খুব কাছাকাছি যায়, হঠাৎ করে ওনারা ফলো করে যে ওনারা যে লাশবাহী ছিল, ওই লাশবাহীর পিছন দিকে মানে কটকট জাতীয় শব্দ, কটকট বলতে মানে কোনো মানুষ কোনো কিছু একটা খাচ্ছে, খালে একটা অনেকের শব্দ হয়, সে শব্দ। তো উনি গাড়িটা হালকা একটু সাইড করার পর উনি বলতেছে যে যে শব্দ কিসের, তুই কি করস? কি আমার তো কিছু না, ওনাদের কি লোকজন আসছে? কি না ওস্তাদ, ওখানে তো কোনো লোকাই না, শুধু লাশ এসে ওনারা পিছনের গাড়িতে আছে। তো উনি লাশটা ওখানে আর কি অ্যাম্বুলেন্সে ইয়াটা খুলে দেখে যে ওখানে কোনো কিছু মানে কোনো অন্য কিছু আছে কি না। তো মোটামুটি উনি কোনো কিছু পায় না। যখন ওনারা আবার আপনার গাড়িতে উপরে উঠে, এবং উঠার পর আবার যখন একটু স্পিডে যাওয়ার চেষ্টা করে, আবারও সে একই আর কি কটকট শব্দ হচ্ছে, মনে হচ্ছে কোনো কিছু একটা ওখানে আপনার শব্দ হয়। তো ওনারা ওটা তোয়াক্ক না করে মোটামুটি কাছাকাছি যেতে থাকে। তো হঠাৎ করে যখন ওনারা ওখানকার একটা মোড় পার করে, পাশে ছিল একটা নদী, তো মোড় যখন পার করে, ওই গাড়ির মোড়টা যখন পারে, হঠাৎ করে গাড়ির সামনে দিয়ে 1-2টা শিয়াল দোল মারে, যেহেতু গ্রাম এলাকা আর ওখানে শিয়ালটা থাকাটাও একটা স্বাভাবিক। তো মানে কয়েকটা আর কি শিয়াল আমরা দৌড়বে, উনি একটু রানিং যেহেতু দৌড় দিচ্ছে, একটা ব্রেক করার পর ওই লাশের খাটিটা মনে হয় পিছন থেকে একটু ধাক্কা একটা শব্দ হয়, শব্দ হওয়ার পর হয়তো লাশের কাপুন টাপিন খুলে যেতে পারে। পিছন যায়, ওনারা দেখে যে না, লাশে কোনো কিছু হয়নি, তবে যে পরিমাণ ব্রেকটা ছিল, তো সাধারণ বিষয় যদি হতো তাহলে ওখানে লাশের কপিনটা ওখানে লড়াচড়া হতো অথবা উল্টে পড়ে যেত, কিন্তু ওখানে কোনো কিছু হয়নি। স্টিল যে জায়গায় রাখা ছিল ওখানে হয়েছে, কিন্তু কট করে শব্দটা কোথা থেকে আসলো, অথবা আপনি যে গাড়ির ধাক্কা খাওয়ার পর যে কোনো কিছু পিছন থেকে শব্দ আসলো, এটা দুজনের মাথায় থাকে, কি ব্যাপার, এমন তো আগে হয় নাই, এখন হইতাছে কে? দুজনের দিকে দুজন তাকাচ্ছে। তো যে ড্রাইভার আসলাম আর কি, যেহেতু সিগারেট খেত, উনি সিগারেটটা ধরিয়ে চারপাশে দিয়া একটু হাঁটলো মাথাকে নিজে ঠান্ডা করার জন্য, করার পর উনি আবার গাড়িতে উঠলো, উঠার পর উনি ওখান থেকে আবার যাওয়া শুরু করলো। তো ওখান থেকে ঠিক আর একটু কিছু যখন দূরে যায়, মানে একটু পর দেখে গাড়ি নিয়ে যখন উনি মোড় দিয়ে যাবে, সামনে দেখে যে কোনো একজন আপনার লোক দাঁড়ায় আছে, ওনারা দেখতেছে একটু থামো, মানে রিকোয়েস্ট করতেছে একটু থামো। তো ওনারা বলতেছে যে কই যাবেন আপনি? কি বাবা আমি একটু সামনে যাবো, গাড়ি তো নাই, আমার এই যে সামনে মোড়ে আমার বাসা, আমার একটু নিয়ে যাও। তখন আর ওনাদের ভাষ্যমতে যে ওনাকে মানে যে ওনাদের কাছে মানে রাস্তার মাঝখানে দাঁড়ায় ছিল, তার বয়স আহামরি ছিল না। হ্যাঁ, তো উনি অল্প বয়সী ছিল, তুমি হাইটটা যেতে পারবো না, ওনাদের ভয় চুরি ডাকাতে হতে পারে। তখন বলে যে না, আমাকে একটু সামনে আগায় দেন, একা যেতে ভয় লাগতেছে। তো ওকে কি করছে, ড্রাইভার বসছে, সাথে যে আশিক ছিল বসলো, এবং কিনারে ওই লোকটাকে বসালো।
এবং বেশ দূরে যাচ্ছে, এবার কোনো রকম কোনো শব্দ হচ্ছে না, এবং যে লোকটা উঠলো গাড়িতে তারও কোনো মানে ছাই শব্দ নাই। বা আশিক বলতেছে যে বাইরে ভাই আপনি এই গরমের ভিতরে আপনার শরীর তো ঠান্ডা কেন? ওই ছেলেটার কোনো কিছু বলে না, না কিছু না, শুধু মাথা নিচু করে বসে আছে, কোনো রকমের আর কোনো কিছু বলে না। কয় কে কি হয়েছে? কয় কি ভাই হ্যার শরীর মনে হইলো বরফের মতন ঠান্ডা। কয় চুপ থাক, হয়তো বাতাস লাগছে সামনে যখন যায়, যখন ওই মোড়টা পার হয় তখন বলে যে থামা, নামে এনে নাইমা যামু। এটা যখন বলে ওই ছেলেটা নাইমা যায় কয় কি সাবধানে যায়েন বলে ওই ছেলেটা হাঁটা শুরু করে পিছনের দিক থেকে। পয়দা ওনারাও সামনে যায়। তারপর ওই আশিক যে ছিল, আশিক আবার জানলা দিয়ে একটু ফুক্কি মারা যে ছেলেটা কত দূর গেছে। যখন ও দেখে জানলা দিয়ে, মানে গাড়ির জানলা দিয়ে দেখে, ওই ছেলের কোনো অস্তিত্ব ওখানে ছিল না। মানে একটু আগে একটা লোক নেমে গেল, ওখানে কোনো রকম ওকে আর দেখা যাচ্ছে না। নিচে কোনো গর্ত না যে গর্ত পড়ে যাবে, সমতল রাস্তা এবং জঙ্গল আছে, তবে এত দ্রুত একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মানে ভ্যানিশ হয়ে যাওয়ার মতন কোনো কিছু না। আশিক তোর মনে এটা কিছুটা সন্দেহ পেল যে এটা কোনো অন্য কিছু হতে পারে। যাই হোক, তখন বলবো যে ওস্তাদ এটা মনে অন্য কিছু ছিল। তখন বলে যে বেটা এটা কোনো কিছুই না, কিন্তু ভয় ওই ড্রাইভারও পাইছে, কিন্তু বুঝতে দেয় না আর কি। পরবর্তীতে যখন ওই লোকের বাসার সামনাসামনি যায়, ওখানে আরও লোকজন অপেক্ষা ছিল, তারা সবাই মিলে খাটিয়াটা নামায় আর কি, আপনার লাশের ইয়াটা নামার পর ওখানে যার পিছনের ওনাদের সাথে যারা ছিল তারাও আসার পর আর কি ওনাদেরকে বলে যে ভাই আপনার রুমে যা রেস্ট নেন, আপনারা আমরা ইয়া করতেছি, এত রাতে কোথায় কেমনে যাবেন, একটু পরে আজানটা দিব, তো ভোরের আজানটার পরেই যান। তখন আপনার বলে ড্রাইভার আসলাম বলে না ভাই যাইতে হবে, যে আসছি সমস্যা না, আপনি আমাদের টাকাটা দিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে আপনি রুমে যান। তো ওনাকেদেরকে যে ছেলেটা মারা যায় ওই ছেলে রুমে বসায়, ওখানে বসার পর ওনারা একটু হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে ওনাদের টাকা পয়সা দেয়। হঠাৎ করে যে আশিক যে ছেলেটা আছে, ও আশিক তখনকা ওস্তাদ উপরের দিকে তাকান। কয় কি হয়েছে? কয় উপরের দিকে তাকান না। ওই ড্রাইভার আর আশিক উপর দিকে তাকায়, দেখে যে ছেলেটাকে ওনারা কিছুক্ষণ আগে ওই মোড়ে রেখে দিছে, হ্যাঁ, ওই ছেলেটার ছবি এখানে। হ্যাঁ, তখন বলতেছে এই ছেলেটা আমাদের সাথে আসছিল না? কি হ্যাঁ এই ছেলেটাই তো আসছিল। পয়দা ওনারা কিছু বললো না, বলার পর ওখান থেকে বের হয়ে যাবে। তো এই সময় একজন যে লোককে ওনাদের ভাড়া করছে বলে যে ভাই এই ছেলেটা কে? তো একটু আগে নামাই দিয়ে আসলাম। কি কন মিয়া, এই ছেলে তো ফাঁসি দিচ্ছে। এটা শোনার পর আশিক আর ড্রাইভার আসলামের মানে হতবাক, কি এই ছেলে ফাঁসি দেয়? কি হয় যে ওর লাশই তো আপনার নিয়ে আসলেন, আর ঠিক কিছুক্ষণ আগে ওই মোড়ের রাস্তার আগের থেকে এই ছেলেকে ওনারা নিয়ে ওনাদের সাথে নিয়ে আসছে। তো এটা যখন উনি শুনছে, ড্রাইভার আপনার আসলাম এবং ওনার সহকারে যে আশিক, তখন ওনাদের অবস্থা মানে ভয়ানক ছিল, যেটা বাস্তবে মানে বোঝানোর মতন না। ড্রাইভার উনি যখন আমাকে বলতেছিল তখন রীতিমতন আর কি কাঁপতেছিল। এবং এই ঘটনা যখন উনি ওনাদের বলে, তখন বলে তাহলে আপনি আজকে যায়েন না, আপনার পরে যান, যেহেতু এটা একটা অপমৃত্যু, অনেক কিছু হইতে পারে। যেহেতু গ্রামের মানুষ আগের দিনে অনেক ভয় পেত এবং কি এই জিনিসগুলো ছিল। পরবর্তীতে ওনারা থেকে যায় এবং সকালে আজান দেওয়ার পর ওখান থেকে বের হয়ে যায়। এবং এটাই ছিল আমার সর্বশেষ ঘটনা। সো ইয়াস, থ্যাংক ইউ সো মাচ। এবং ফাহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং একই সঙ্গে কিন্তু আজকে অপূর্বকেও টোটাল এপিসোডটা শেষ করতে হচ্ছে, বিকজ রাত যত গভীর হয় তত কিন্তু গল্প শুনতে ভালো লাগে, বাট দ্য থিং ইজ ঘুমোতে তো হবে, রাইট? সো আগামীকাল একটা চমৎকার দিন কাটুক প্রত্যেকের। এবং একই সঙ্গে যেটা বলছি যে ভূত স্টুডিওতে সেই বন্ধুগুলোকে আমরা খুঁজি যারা আসলে কথা বলতে ভালোবাসে এবং যারা আসলে ভুতুরে গল্পগুলো শোনাতে ভালোবাসে, শুনতে ভালোবাসে। একই সঙ্গে যদি আপনার মনে হয় যে আপনি পরের এপিসোডে এখানে আসবেন, প্লিজ ডু রেজিস্ট্রেশন রাইট নাও। এবং যদি মনে হয় যে না এখন করবেন না, কালকে করবেন, এমনও হতে পারে যে এই প্রোগ্রামটা আমি এখন লাইভ করছি, আপনি হয়তো বা 2 দিন পর দেখছেন, কিংবা আপনি শুক্রবার দেখছেন, তারপরের দিন দেখছেন, তারপরের দিন দেখছেন, কোনো প্রবলেম নাই। রেজিস্ট্রেশন পুরো সপ্তাহ জুড়ে করা যায়। তো সেক্ষেত্রে যেটা করবেন, মোবাইলের SMS অপশানে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। দেখা যাক কারা কারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন। যেমনটা
তানভীর বলছেন তিনি আমাদেরকে এই মুহূর্তে দুবাই থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রবাসী বন্ধু। তো প্রবাসী বন্ধু যারা আমাদের সঙ্গে সবসময় থাকেন, অনেক সময় আমরা জানি যে আপনি অ্যাপের মাধ্যমে শুনেন, ইউটিউবের মাধ্যমে শুনেন বা দেখেন, ফেসবুকের মাধ্যমে শুনেন বা দেখেন, কিন্তু আপনার সঙ্গে আমাদের খুব একটা কথা হয় না। বাংলাদেশে যখন আসবেন, খুব করে একটা অনুরোধ রইল, জাগো এফএমের অফিসে আসবেন, একসঙ্গে বসে দুটো বন্ধু একটা কফি খাবো, একটু আড্ডা দেবো। সো এই ব্যাপারগুলো আমরা ভীষণ রকম মিস করি এবং আপনিও প্রচণ্ড পরিমাণে মিস করেন বাংলাদেশটাকে, আপনার প্রিয় মানুষগুলোকে, একই সঙ্গে জাগো এফএমটাকে। তো অসংখ্য ধন্যবাদ প্রবাসী বন্ধুদেরকে এবং একই সঙ্গে দেশে যারা রয়েছেন। অনেকেই হয়তোবা আমাদেরকে টেক্সট কন্টিনিউ করেন না এবং আজকে হয়তোবা খুব নীরবে নিভৃতেই শুনছেন, সেই মানুষগুলোকেও একটা ধন্যবাদ। বাট আপনার টেক্সটটা পেলে আমার ভীষণ রকম ভালো লাগবে, আমি প্রচণ্ডভাবে মোটিভেটেড হব পরের একটা চমৎকার দুর্দান্ত এপিসোড করবার জন্য। তার জন্য আপনার সিম্পলি একটা হ্যালো, সিম্পলি একটা হাই, প্রোগ্রামটা কেমন লাগছে সেই ফিডব্যাকটা জানালে কিন্তু ভীষণ রকম ভালো লাগবে। আর আতিকুর রহমান জয়েন করেছিলেন আমাদের সাথে, আমিনুল ইসলাম ছিলেন আমাদের সাথে, রিপন উদ্দিন সহ আরও অনেকগুলো বন্ধু ছিলেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব ভালো থাকুন, সুস্থ রাখুন পাশের মানুষগুলোকে, সুস্থ থাকুন আপনি নিজেও, এবং খুব বেশি কানেক্টেড থাকবেন জাগো এফএম 94.4 এর সঙ্গে। আজকের মতো